প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ক্লাস টেস্ট 3 পেনাল কোডের আমার নোট থেকে পার্ট 1 থেকে 9 প্রাথমিক বিষয়সমূহ ধারা 1 থেকে 377। এই 9টি পার্টের উপরে 50টি প্রশ্ন 40 মিনিট সময় দিয়েছিলাম। তো এই ক্লাস টেস্টে আজকে আলোচনা করব রুটিনে যথারীতি এভাবে আছে। নন্দিনী আপু লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। জি ভাইয়া, সবকিছু ঠিক আছে। আপনি কেমন আছেন আপু? জি ভাইয়া, ভালো আছি। আপনি আচ্ছা, কেমন আছেন? এই তো ভালো আছে। ক্লাসের রেসপন্স কমে কমে গেলে তো হবে না, ক্লাসের রেসপন্স করতে হবে। 2-3 জন ছাড়া কথাই বলে না। এখন সবাই ক্লাস দেখে না ঘুমায়, আমি কিছু বুঝতে পারি না। তো একটু চেষ্টা করবেন, যেখানে প্রশ্ন থাকবে অবশ্যই প্রশ্ন করে সেটা ক্লিয়ার হয়ে নেওয়ার, ঠিক আছে? জি যদি জি নয়েজ না হয় লাইনে থাকবেন। জি। তো আলোচনা করি। প্রথম প্রশ্নটি জুডিশিয়ারির 2015 সালের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পেনাল কোডটা 1834 সালে গঠিত, যে প্রথম ভারতীয় কমিশন, আইন কমিশন। এই আইন কমিশনের মাধ্যমে কিন্তু পেনাল কোডের ড্রাফটটা তৈরি হয়। আর এই ড্রাফট তৈরির কাজে 4 জন ব্যক্তি ছিলেন: একজন সভাপতি বা চেয়ারম্যান ও বাকি 3 জন কমিশনার। তাহলে এই প্রশ্নে বলা হচ্ছে সভাপতি কে বা কারা ছিলেন, সভাপতি ও কমিশনার। এটার উত্তর হচ্ছে সভাপতি ছিলেন লর্ড ম্যাকুলে এবং কমিশনাররা ছিলেন হচ্ছে ম্যাকলয়েড, অ্যান্ডারসন ও মিলেট। এই 4 জনের নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই প্রশ্নটা আবার রিপিট হতে পারে এবার আমার মনে হচ্ছে। তো রিপিট হোক আর না হোক, একটা সম্ভাবনা আছে। আপনারা এটা মনে রাখবেন। লর্ড ম্যাকুলে ইনি সভাপতি বা চেয়ারম্যান ছিলেন। আর অন্যান্য যে 3 জন কমিশনার, ম্যাকলয়েড, অ্যান্ডারসন ও মিলেট, পূর্ণ নাম মনে রাখার দরকার নেই, সংক্ষেপে মনে রাখবেন। তাহলে পূর্ণ নামের মধ্যে সংক্ষেপে নামটা চলে আসবে। তারপরে দণ্ডবিধির কত নং অধ্যায়ে মানবদেহ সংক্রান্ত অপরাধ সম্পর্কিত বিধান রয়েছে? 16। 16 অধ্যায় আছে, ষোড়শ। তো মানবদেহ সংক্রান্ত 16 অধ্যায় আছে, সম্পত্তি সংক্রান্ত 17 অধ্যায় আছে। আর জেনারেল এক্সপ্লেনেশন 2য় অধ্যায় আছে, জেনারেল এক্সেপশন আছে 4র্থ অধ্যায়ে। এই যে কয়টা বললাম খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বিন্যাস একটা দেখে নেবেন ভালো করে আমার নোটের। এরপরে, হুইভার does anything with the intention of causing wrongful gain to one person or wrongful loss to another person। মানে কেউ নিজে অন্যায়ভাবে কোনো কিছু লাভ করবে বা অন্যের অন্যায়ভাবে কোনো কিছু ক্ষতি করবে, এটাকে কি বলা হবে? ইজ সেড টু বি ডু দ্যাট থিং। এই যে কাজটা করলো একটা অন্যায়ভাবে, নিজে কোনো লাভ করলো বা অন্যের কোনো ক্ষতি করলো, এই যে ম্যানারটাকে কি বলা হবে? এই ম্যানারটাকে বলা হবে ডিসঅনেস্টলি। অর্থাৎ এখানে অসততা বা অসাধুতা বা অসাধু, অসৎ উদ্দেশ্য নিয়ে বা অসৎ ভাবে করেছে, এটা ধরে নিতে হবে। তো এটা হচ্ছে ডিসঅনেস্টলি, ধারা 24-এ এই ডিসঅনেস্টলি বা অসাধু বা অসতের বা অসৎ ভাবে, এটার হচ্ছে সংজ্ঞা। এটা আসার মতো মনে হয়েছে, আমি ইংরেজিটা তুলে দিয়েছি। এ যাবৎ আসেনি, আসতে পারে। এরপরে বলা হচ্ছে পেনাল কোডের 34 ধারার অধীন সাধারণ উদ্দেশ্য। এখানে সাধারণ উদ্দেশ্য যদিও বলা আছে, বার কাউন্সিল 2000 বা অভিন্ন ইচ্ছাকে বোঝায়, কিন্তু যেহেতু প্রশ্নের মধ্যে আছে, আপনার মনে হতে পারে ভুল, কিন্তু এটা ইংলিশ, কমন ইন্টেনশনই হবে। তো যেহেতু কমন ইন্টেনশন হবে, সেহেতু আমরা এটাকে 34 ধারায় ধরে নিতে পারি যে অপরাধ সংঘটনের জন্য ন্যূনতম আসামি হতে হবে। কতজন আসামি হতে হবে? 34 ধারায় ন্যূনতম 2 জন প্রয়োজন হয়, হতে আছে। আর 149 ধারায় কতজন প্রয়োজন হয়, কে বলতে পারবেন? হাত উত্তোলন করেন। 149 ধারায়
জয়েন্ট লাইবিলিটির জন্য কতজন ব্যক্তির দরকার হয়? দিলরু বাপু লাইনে এসে বলবেন এই প্রশ্নের উত্তর যেটা আমি করলাম। 34 ধারা অ্যাপ্লিকেবল হওয়ার জন্য 2 জন ব্যক্তি দরকার। আর 149 জি ধারা স্যার। জি স্যার। 149 ধারা অ্যাপ্লাই করতে হলে কতজন আসামি দরকার? স্যার 5 জন। 5 জন। সেরাতুন আপু টেক্সট করেছেন, ধন্যবাদ। একটু সাহস নিয়ে কথা বলতে হবে, তাহলে ক্লাসটা একটু ভালো লাগবে। না হলে আমি বকে যাব, কথা বলেই যাব, এগুলো তো জানাই। কিন্তু আপনারা জানছেন কিনা পরীক্ষা তো আপনাদের দিতে হবে, আমি তো আর পরীক্ষা দিতে পারবো না, সেই সুযোগ তো নাই। তো আপনাদের পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। রেসপন্স করার চেষ্টা করবেন, যেটা জানেন সেটা বলবেন, আর যেটা জানেন না সেটা আমাকে জিজ্ঞাসা করবেন। জি স্যার। তারপরে আপনি লাইনে থাকেন, আপনার নয়েজ হচ্ছে না। অভিন্ন অভিপ্রায় থাকা সত্ত্বেও, অভিন্ন অভিপ্রায় বলতে 34 ধারাকে বোঝানো হচ্ছে একই কার্যের সাথে জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধে দোষী হতে পারে। তাহলে 34 ধারার ঠিক বিপরীত। আমি এটা এর আগেও আলোচনা করেছি যে 34 ধারার ঠিক বিপরীত হচ্ছে 38 ধারা। ধারা 38-এ আছে এটা। এটি দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু? তাহলে 38 ধারায়। তাহলে 34 ধারাতে হচ্ছে সবাই সমভাবে একই অপরাধের জন্য দোষী হবে। 38 ধারা ঠিক তার একটু উল্টো, যে একই কাজ করছে কিন্তু ভিন্ন, মানে কাজের আউটপুট ফাইনালি একটা কাজই হচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্ন কাজ করছে বলে ভিন্ন ভিন্ন ভাবে তাকে দোষী সাব্যস্ত করা যাবে। তার মানে আসামিরা সমভাবে দোষী হবে না, ভিন্ন ভিন্ন ভাবে দোষী হবে। এটা 38 ধারার বক্তব্য। একটু 38 ধারাটা দেখে নিলে নোট থেকে আরো ক্লিয়ার হবে। এই ক্লাস করাকালীন নোটটা যদি সামনে রাখেন, যে ধারা নিয়ে কথা হচ্ছে, যেমন এখানে 38 উত্তরের পাশে দিয়েই দিয়েছি, আপনারা নোটটা একটু দেখে নিলেন যে 38 ধারায় বক্তব্যটা কি হয়েছে, আপনার একটা ব্রেনটা রিফ্রেশ হয়ে গেল। মানে আপনার আর ভুল হওয়ার সম্ভাবনা থাকলো না, পড়া হয়ে গেল, আপনার পড়াটাই আমি করে দিচ্ছি। এরপরে পেনাল কোড অনুসারে কোন কাজ সৎ বিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথ? তাহলে কোনো কাজ সৎ বিশ্বাসে করা হয়েছে। সৎ বিশ্বাসে এর যে ইংরেজি, এটা হচ্ছে গুড ফেথ বা বোনাফাইড। বোনাফাইড ল্যাটিন টার্ম, গুড ফেথ হচ্ছে সরল বিশ্বাস বা সৎ বিশ্বাস। তো সৎ বিশ্বাস এটার অর্থটা আসলে কি বোঝায়? তাহলে সৎ বিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথ ড্যাশ সহকারে সম্পাদিত হয়। এটা জুডিশিয়ারির 22 সালের প্রশ্ন। আরো বিভিন্নভাবে ইংলিশেও এসেছে এই প্রশ্নটি। এবং এইটা কিন্তু শুধু এখানে না, অন্য আইনেও আছে। শুধু পেনাল কোডে না, অন্য আইনের মধ্যেও কিন্তু এটা আছে। তো এটা দেখেন যে সতর্কতা ও মনোযোগ সহকারে, এটা হবে উত্তর। অন্যান্য পয়েন্টগুলো দেখেন, তৎপরতা ও সতর্কতা, সতর্কতা আছে এর মধ্যে। সরলতা ও মনোযোগ, দেখেন এখানে সরলতা সতর্কতা কাছাকাছি, এটাও মনে হতে পারে। মনোযোগ ও সততা, এই শব্দগুলো দিয়ে কনফিউজ করা হয়েছে। জুডিশিয়ারির প্রশ্ন অপশনগুলো এরকমই হয়। যেমন সর্বশেষ বার কাউন্সিলের 23 সালের প্রশ্নের অপশনগুলো এরকম হয়েছে যে খুবই কাছাকাছি, মনে হবে সবই টুইন্স। টুইন্স বলতে মানে আইডেন্টিক্যাল টুইন্স, সবার চেহারা দেখতে একই রকম, অপশনগুলো এরকম মনে হবে। সামান্য পার্থক্য হবে, যেটা সর্বোত্তম উত্তর হবে। তো সতর্কতা মানে উইথ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন ইংরেজিতে। গত ক্লাসে এইটা বিষয় ইংলিশে ছিল, এবার বাংলা এখানে আছে। এটা 52 ধারার বিষয়। 52 ধারায় ইংলিশ বাংলা উভয়ই আলোচনা করা হয়েছে, দেখে নিলে বুঝতে পারবেন। দেখেন জুডিশিয়ারির 2 বছর আসছে, বার কাউন্সিলের 2 বছর আসছে, যে দণ্ডবিধিতে কত প্রকারের দণ্ড বা শাস্তির বিধান আছে। আগে ছিল 6 প্রকার, এই মুহূর্তে আছে 5 প্রকার। 8 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ। হোয়ার নো সাম ইজ এক্সপ্রেসড, যখন কোনো টাকার পরিমাণ উল্লেখ করা থাকে না। টু হুইচ এ ফাইন মে বি এক্সটেন্ড, একটি অর্থদণ্ড কত পরিমাণে দেওয়া যাবে সেই বিষয়ে। দ্য অ্যামাউন্ট অফ ফাইন, অর্থদণ্ডের পরিমাণ। টু হুইচ দ্য অফেন্ডার, অপরাধীর প্রতি। ইজ লায়াবল ইজ, প্রথম পয়েন্টে বসবে আনলিমিটেড। গত ক্লাসে ছিল বাংলায় এটা। আনলিমিটেড বলতে কোনো সীমা থাকবে না। বাট শ্যাল নট বি এক্সেসিভ, তাহলে খ উত্তর হবে আনলিমিটেড এবং এক্সেসিভ। এক্সেসিভ মানে অত্যাধিক হবে না।
গত ক্লাসে ছিল যে কোনো নির্দিষ্ট সীমা নেই এবং অত্যাধিক হবে না, কোনো নির্দিষ্ট সীমা নেই এর ইংরেজি হচ্ছে আনলিমিটেড। আর অত্যাধিক হবে না, অত্যাধিকের ইংলিশ হচ্ছে এক্সেসিভ। আর হবে নার জন্য এই যে শ্যাল নট বি তো আছেই সেন্টেন্সের মধ্যে, প্রশ্নে। বুঝতে পারলেন আপু? জি, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এইভাবে বুঝে উত্তর করতে হবে। এখন এই যে অপশনগুলো দেখেন, কতে কি হয়েছে, এক্সেসিভ, আনলিমিটেড। এখানেও কিন্তু আনলিমিটেড এক্সেসিভ, অর্থাৎ ক এবং খ কিন্তু একই অপশন, কিন্তু জাস্ট আগে পরে করা হয়েছে। আগে পরে করলে কিন্তু সেন্টেন্সের সাথে ম্যাচ করবে না, অর্থটা পরিবর্তন হয়ে যাবে। অতএব আনলিমিটেড আগে, এক্সেসিভ পরেই হবে। জি স্যার, এটা আমার ভুল হয়েছিল স্যার। হ্যাঁ, এখন বুঝতে আর আশা পারিনি করি ভুল এখন। হবে না। এখন জি সুন্দর করে স্যার। বুঝিয়ে দিলাম, আশা করি ভুল হবে না। সেন্টেন্স তো জি মেকিংটা ঠিক স্যার। রাখতে হবে। কারণ জি। ক এর মধ্যে এক্সেসিভ আনলিমিটেড আছে, কিন্তু ও উলট পালট করলে তার হবে না, তাই নাকি? জি স্যার। জি। একভাবে করতে হবে, যেভাবে আছে সেইভাবে ম্যাচ করাতে হবে সেন্টেন্সের সাথে। এরপরে গত ক্লাসে আমরা পড়েছিলাম সলিটারি কনফাইনমেন্ট। সেটারই বাংলা আছে এখানে, নির্জন কারাবাস। সর্বোচ্চ কত দিনের হতে পারে? এটা হবে সর্বোচ্চ 3 মাস। গত দিনের প্রশ্নে ছিল একটানা কতদিন হবে সর্বোচ্চ? বলেন তো, একটানা কতদিন দেওয়া যাবে? একটানা স্যার 14 দিন। আচ্ছা, একটানা 14 দিন যাওয়া যাবে। তাহলে নির্জন কারাবাস এই শব্দটা মনে রাখতে হবে, মানে জি আলাদাভাবে স্যার। রাখবে। এর ইংলিশটা মনে রাখতে হবে কি, সলিটারি কনফাইনমেন্ট। জি। তাহলে দুইটা শব্দ গেল, এবং আরো দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে সর্বোচ্চ কতদিন হতে পারে, ম্যাক্সিমাম টার্মটা হচ্ছে 3 মাস। আর তিন একটা না, মাস এক নাগাড়ে দেওয়া যাবে 14 দিন। তাহলে 3 মাস 14 দিন এগুলো মনে রাখতে হবে। জি একটু স্যার। এখনই যদি আপনারা 73 ধারাটা দেখে নেন আমার নোটে, তাহলে এইটা আরো আপনার রিভাইভ হয়ে গেল, রিভিশন হয়ে গেল, এবং এই পড়াটা মনে থাকবে। ভবিষ্যতে আপনাকে কি করতে হবে, আমার এই ভিডিওটা যখন আমি ইউটিউবে আপলোড করব, ভিডিওটা দেখার সময় এই নোটটা সামনে রেখে দেখবেন, আপনার আলাদা করে পড়াই লাগবে না। অতএব এই ধারা থেকে এমসিকিউ বা রিটেনে বা ভাইভাতে প্রশ্ন আসলেও আপনি উত্তর করতে পারবেন। ইভেন অ্যাডভোকেট হয়ে যাওয়ার পরে কোর্টে যদি দেখেন যে এরকম করেছে কোনো জজ, যে 4 মাস সলিটারি কনফাইনমেন্ট দিয়ে দিয়েছে, তখন আপনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে পারবেন যে ইওর অনার, 73 ধারায় তো আমরা দেখেছি সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাস 3 মাসের বেশি দেওয়া যায় না, আপনি 4 মাস কেন দিলেন, আপনি সঙ্গে সঙ্গে বলতে পারবেন। অতএব গ্রন্থকিতা বিদ্যা সবসময় কাজে আসবে না, আপনার বিদ্যা কিছু মাথার মধ্যে নিয়েও কোর্টে দাঁড়াতে হবে, মানে ইনস্ট্যান্ট আপনাকে ফিডব্যাক দিতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, ক কে গ্রেপ্তার করতে গিয়ে ভুলবশত খ কে গ্রেপ্তার করলেও কোনো পুলিশ কর্মকর্তার অপরাধ হবে না। মানে পুলিশ তো আইনে তার ডিউটি পালনে বাধ্য। একজনকে গ্রেপ্তার করতে যে ভুল ক্রমে আরেকজনকে গ্রেপ্তার করেছে, তো এইটা কিন্তু আমরা যে জেনারেল এক্সেপশনস পড়ি, জেনারেল এক্সেপশনস এর প্রথম সেকশনে কিন্তু এই বক্তব্যটা আছে, 76 ধারায় আছে। জেনারেল এক্সেপশনস হচ্ছে 76 ধারা থেকে শুরু, 76 থেকে 106। তো পুলিশ বা মানে আইন দ্বারা বাধ্য এরকম ব্যক্তি যদি কোনো আইনানুগ কার্য করতে গিয়ে যদি ভুল করে ফেলে, সেটা অপরাধ নয়। এটা 76 ধারার মূল বক্তব্য। নিম্নের কোন কাজটি সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে না? সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে না মানে জেনারেল এক্সেপশনস নয়, 76 থেকে 106-এর মধ্যে নাই। তাহলে তিনটা আছে আর একটা নাই। তার মধ্যে পুলিশ কর্তৃক বিনা পরোয়ানায় খুনিকে গ্রেপ্তার করতে পারবে, কারণ খুন করলে সেইটা 301 ধারা বা 302 ধারার অপরাধ হবে। তো 301 বা 302 ধারার বা 303 ধারার খুনের যে শাস্তির বিধান যে ধারাগুলোতে আছে, সেটার জন্য পুলিশ যদি গ্রেপ্তার করে বিনা পরোয়ানায়, কারণ তাকে তো পারমিশন দেওয়া হয়েছে, কারণ সেটা কগনিজেবল অফেন্স। সিআরপিসি যখন পড়বো এটা আরো ক্লিয়ার হবেন যে কিছু অপরাধ আছে আমলযোগ্য বা কগনিজেবল, সেগুলো ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না, ইনস্ট্যান্ট পুলিশ গ্রেপ্তার করতে পারে। তো গ্রেপ্তার করলে সেটা অবশ্যই অপরাধ না। আদালতের রায় অনুযায়ী সম্পাদিত কাজ, আদালত আদালত রায় দিল, জেলার নিয়ে যে একটা মানুষকে 10 বছর আটকে রাখলো, কেন আটকে রাখলো জেলার? কারণ আদালত রায় দিয়েছে। আর যদি আদালত রায় না দিয়ে কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে 10 বছর আটকে রাখে, তাহলে তো এটা বড় ধরনের অপরাধ হয়ে যাবে। তাই এইটা যেহেতু আদালতের রায় অনুসারে অপরাধ হবে না। ঘ হচ্ছে সৎ বিশ্বাসে কৃত কোনো কাজ, কেউ যদি সৎ বিশ্বাস
কেউ যদি সৎ বিশ্বাসে কোনো কাজ করে ফেলে তাহলে সেটা কি হবে না? অপরাধ হবে না। আর গ নম্বরটা হচ্ছে 12 বছরের কম বয়স্ক পরিণত বোধসম্পন্ন শিশুর কাজ। দেখে এখন পরিণত বোধসম্পন্ন, 12 বছর নিয়ে একটা 83 ধারায় বক্তব্য আছে, সেটা হচ্ছে 12 বছরের কম বয়স্ক শিশু হতে হবে, কিন্তু অপরিণত এবং বোধ সম্পন্ন নয়। অপরিণত বলতে তার মানসিক বিকাশটা ঠিকভাবে হয়নি, তার মানে ওই 9 বছরের কম বয়স্ক শিশুর মতোই তাকে দেখাচ্ছে, ম্যাচুরিটি সেভাবে আসেনি এখনো তার। এইটা 83 ধারার বক্তব্য সাথে মিল রেখে করা হয়েছে। সেখানে আছে অপরিণত, আর এখানে লিখে দিয়েছে আমি পরিণত। জাস্ট অপরিণত, ওই স্বরেওটা বাদ দিয়ে দিয়েছি, এটা একটা উপসর্গ। এই উপসর্গ তুলে দিয়েই অপরিণত পরিণত মানে বিপরীত করে দিয়েছি, তাই গয় হচ্ছে উত্তর। 11 নম্বরের গ যে উত্তর কেন 83 ধারা অনুসারে, এটা কারো যদি দ্বিধা বা প্রশ্ন থাকে এই মুহূর্তে প্রশ্ন করেন হাত উত্তোলন করে। আর যদি দ্বিধাদ্বন্দ্ব না থাকে তাহলে একটু সামনের দিকে এগিয়ে যাই। হৃদয়, হৃদয় ভাই বলছে আনমিউট করা যায় না। আনমিউট করতে হলে হাত উত্তোলন করতে হবে, আর হাত উত্তোলন করার জন্য রিয়াকশন বাটনে যে টাচ করলে ওখানে দেখবেন রেজ হ্যান্ড। রেজ হ্যান্ড মানে হাত উত্তোলন, সেখানে টাচ করলে আমি আপনাকে পারমিশন দিব। আর যদি আমার পারমিশন ছাড়া আপনি কথা বলতে চান, আপনি ওই আনমিউট করতেই পারবেন না, কেননা সবাইকে আমি মিউট করে রেখেছি। আপনার মাইকটা আমি এখান থেকে নিয়ন্ত্রণ করছি, আপনি কথা বললেও এটা সম্ভব না, আপনি বলতে পারবেন না আমি পারমিশন না দিলে। কেন এটা করেছি? কারণ সবাই যদি লাইনে আসেন তাহলে এই যে রেকর্ড হচ্ছে এই রেকর্ডটা শুনতে আর ভালো লাগবে না, কারণ নয়েজ চলে আসবে। শিবলি ভাই হাত উত্তোলন করেছিলেন, কি বিষয়ে একটু শিবলি শিবলি ভাইয়ের সাথে কথা বলবো। শিবলি ভাই লাইনে আসবেন। আর হৃদয় গালিব ভাই, এই যে আপনাকে আমি এখন পারমিশন দিলাম লাইনে আসার জন্য, হৃদয় গালিব ভাই এখন আপনি আনমিউট করতে পারবেন। না স্যার, ওই যে ওই আপনি প্রশ্ন করেছিলেন তো সেই জন্য আমি তখন, আর আমি জানি ওখানে হ্যান্ড উত্তোলন করে বলা যায়, বাট হচ্ছে আমি সেই সময় তো জাস্ট আনমিউট করে বলতে চাইছিলাম তো আনসারটা, সেই জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, আপনার নয়েজ না থাকলে আপনি লাইনে থাকতে পারেন। আচ্ছা শিবলি ভাই কি বলবেন বলেন। না, এটা প্রথমে বুঝতে পারিনি, পরে এখন দেখলাম যে আসলে যদি যদি কোনো আওতায় পড়বে বলা হতো তাহলে বিষয়টা সহজ হতো। পড়বে না বলাতে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, কি ভাবনার বিষয় এটা, ভাবতে গেলে আসলে সময় কি হয়, এটাই প্রশ্নটা আসলে বৈশিষ্ট্য। এটা দেখ বুঝতে পেরেছি আমি পরে, কয়েকবার পরে আচ্ছা বুঝতে ঠিক পেরেছি। আছে, ধন্যবাদ। একটু বুঝতে হবে, কিছু কিছু প্রশ্ন আপনার সময় নষ্ট করবে আর কিছু কিছু প্রশ্ন আপনাকে সময় বাঁচিয়ে দিবে। হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন অল্প সময় লাগবে, গড়ে আপনার 30 সেকেন্ড থেকে 33 সেকেন্ড পাবেন একটা প্রশ্নের জন্য। তো কিছু প্রশ্নে 10 সেকেন্ড লাগবে, আবার কিছু প্রশ্নে 2 মিনিট লাগবে। তো এই ম্যাচ করে আপনাকে করতে হবে এবং আপনাকে টার্গেট করতে হবে। আগে বলতাম 75, এবার আমি একটু বলবো 85 টার্গেট করতে হবে পূরণ করার। প্রশ্ন যেহেতু কঠিন হচ্ছে, অল্প পূরণ করলে রিস্ক বেড়ে যায়, তো 85টা আপনাকে পূরণের টার্গেট করতে হবে মিনিমাম। মিনিমাম 85টা পূরণ করবেন। তো মিনিমাম যখন 85টা পূরণের টার্গেট করবেন, 85 থেকে 90 এর মধ্যে থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার সময় একটু, ওই যে 10টা আপনি পূরণ করবেন না বা 15টা পূরণ করবেন না, সেই সময়টা তো এখানে অ্যাড হলো। আর 7-8 মিনিট আপনি কি পেলেন, বোনাস পেলেন। যেই আপনি 10টা বা 15টা পূরণ করবেন না সেই সময়টা আপনি এগুলোর সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তো আসলে পরীক্ষার হলে পরিস্থিতি বলে দেয়, আপনি প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন আপনি কতটা পূরণ করতে অ্যাবিলিটি পাচ্ছেন, প্রথম চেষ্টায় কতটা করতে পারবেন, করে নিলেন তারপরে পরের চেষ্টায়। এগুলো টিপস আমি আবার দিব। তবে এর আগে 75টা পূরণ করতে বলেছিলাম, অনেকে প্রশ্ন কঠিন 75 আর ক্রস করেননি, এটা হয়তো একটা ইনস্ট্যান্ট ভুল সিদ্ধান্ত ছিল। পরীক্ষার হলে অনেক কিছু চেঞ্জ হয়, তো এই বুদ্ধিটা একটু খাটিয়ে নিজের সিদ্ধান্তটাকে একটু পরিবর্তন করে নিতে হবে। তো এটা নিয়ে আমি আবার সিরিয়াসলি টিপস দেব যখন মডেল টেস্ট শুরু হবে আপনাদের তখন। এবং মডেল টেস্টে আমি উল্লেখ করে দেব যে এই প্রশ্নের মান এরকম, এটা হার্ড বা ইজি বা মিডিয়াম, এই প্রশ্নে এতটা মিনিমাম, এতটা ম্যাক্সিমাম, এতটা প্রশ্নের উত্তর করা উচিত। আমি এবার মডেল টেস্টে উল্লেখ করেই দেব যে এই মডেল টেস্টে 1 নম্বর মডেল টেস্ট এটা এটা ইজি, এটাতে আপনি 85 থেকে 90টা, মিনিমাম 85 ম্যাক্সিমাম 90টা
বা ম্যাক্সিমাম 100টাই পূরণ করতে পারবেন, যেহেতু ইজি। যেটা কঠিন সেটাতে বলে দিলাম যে মিনিমাম আপনি 80টা, ম্যাক্সিমাম 85টা পূরণ করবেন। তাহলে ভুল হলেও আপনাকে পূরণ করতে হবে ধারণা করে, কারণ অল্প পূরণ করলে রিস্ক হয়ে যায়। আচ্ছা, পরের প্রশ্ন পড়ি 12। পেনাল কোডের কত ধারা মতে অ্যাক্ট অফ এ আনসাউন্ড মাইন্ড, আমরা জানি সাউন্ড মানে শব্দ ফিজিক্সের ভাষায়, কিন্তু সাউন্ড মানে আবার সুস্থতা মেডিকেল সায়েন্সের ভাষায়। তাহলে সাউন্ড মানে যদি সুস্থ হয়, আনসাউন্ড মানে তার বিপরীত, অসুস্থ। মাইন্ড মানে কি? মন। তাহলে আনসাউন্ড মাইন্ড বলতে, মন বলতে আসলে এখানে মন আমাদের হৃৎপিণ্ডকে মন বোঝায় না। মেডিকেল সায়েন্সের ভাষায় আমাদের মাইন্ড বা মন কিন্তু এই মগজের মধ্যে আছে, মস্তিষ্কের মধ্যে আছে। তাহলে আনসাউন্ড মাইন্ড বলতে কিন্তু অসুস্থ মস্তিষ্ক। আমরা সাধারণ যেটা প্রচলিত ভাষায় বলি পাগল, উন্মাদ। তো পাগল বা উন্মাদের কোনো কাজ কি হবে না? অপরাধ হবে না। এই যে শেষে লেখা আছে অপরাধ নয়, কারণ সেটা একটা জেনারেল এক্সেপশন। কেন অপরাধ নয়? কারণ 9 বছরের শিশু যতটুকু বোঝে, পাগল তার থেকেও কম বোঝে। কারণ তার মানসিক অবস্থা এমন, এই কাজটা করলে তার আউটপুট বা এর ফলশ্রুতি কি হবে সেইটা কিন্তু সেই পাগল ব্যক্তি কিন্তু জানে না। কারণ সেটা জানে না বলেই তো সে পাগল। তো পাগলকে ছাড় দেওয়া হয়েছে 84 ধারায়। এটা ধারাভিত্তিক প্রশ্ন। ধারাভিত্তিক প্রশ্ন বারবার বারবার পড়ে আপনাকে মাথায় গেঁথে ফেলতে হবে। কেমন ভাবে গেঁথে ফেলতে হবে? মনে করেন আমি আমাদের রাজশাহী জজ কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 8 তলা ভবন। আবার অন্যান্য যে জজ কোর্ট আছে জেলা ভিত্তিক বিভিন্ন যে জজ কোর্ট, ওই যে যেহেতু সরকারি ভবন একই প্ল্যানে, অর্থাৎ একই নকশায় তৈরি, অন্যান্য জায়গায় কিন্তু এই 8 তলা ভবন আছে একই ডিজাইনে। তো 8 তলা ভবনের কোন তলায় কোন অফিস বা কোন আদালতের এজলাস আছে, এটা কিন্তু আমার মাথায় নিয়ে আসতে 3-4 মাস চলে গেছে যখন আমি প্রথম শিক্ষানবিশ কোর্টে গিয়েছি। তো আপনাদেরও মনে পড়বে যারা কোর্টে যাচ্ছেন বা গিয়েছেন। তো প্রথম প্রথম কিন্তু বড় যখন একটা বিল্ডিং কোন তলায় কোন কোর্ট আছে এটা মনে রাখাই কিন্তু টাফ হয়ে যায়। কিন্তু আপনি যখন যেতে থাকবেন, বারবার বারবার যেতে থাকবেন, তখন আপনার মাথায় একটা সেট আপ চলে আসবে যে এত তলায় এটা আছে। তো এই সেকশন গুলো মাথাতে আপনাকে এইভাবে বারবার বারবার পড়ে ভেবে চিনতে নিজে একটা টেকনিক ডেভেলপ করে নিজের মতো করে তৈরি করে প্রয়োজনে আপনি কাগজে লিখে আপনি যেখানে পড়েন সেই টেবিলের সামনে ওয়ালে ঝুলিয়ে দেন, পোস্টার লাগান। এইভাবে যে এই ধারাই আছে, এই ধারাই আছে, ধারা লেখেন, সংক্ষেপে একটা পয়েন্ট লেখেন। যেমন আপনি 84 ধারা যদি লিখেন, তাহলে 84 ধারার পাশে লিখে দেন আনসাউন্ড মাইন্ড, অপরাধ নয়। আপনি বুঝতে পারলেই হলো, কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করেন ছোট ছোট, মানে দেখলেই আপনি পড়তে পারবেন এরকম। এইরকম করে আপনাকে সময় দিতে হবে, সময় দিলেই আপনার সেটা মনে থাকবে। আর সময় দিলেন না, মনে থাকবে না। সময় না দিলে তো একটা বন্ধু আপনার সাথে থাকবে না, কারণ সবাই টাইম ডিজার্ভ করে। অতএব পড়াও টাইম ডিজার্ভ করে। যথেষ্ট পরিমাণ যদি সময় না দেন, তাহলে এই পড়াও কিন্তু পরীক্ষার হলে আপনাকে ছেড়ে চলে যাবে, মানে আপনাকে ধোকা দিবে, মাথায় থাকবে না। বেশি করে পড়েন, পড়া আপনার আপন হয়ে থাকবে, আপনার সাথে বিশ্বস্ততার সাথে থাকবে। পরীক্ষার হলে দেখবেন যেটাই পড়ছেন সেটাই আপনার মাথা থেকে বের হয়ে আসছে। অতএব সময় দিতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় রহস্য। যত সময় দিবেন এমনি মেধাবী হয়ে যাবেন। যে বলে স্যার অনেকে মেধাবী অল্প পড়লেই হয়, হ্যাঁ, ছোটবেলা থেকে পড়তে পড়তে তার বেসিক্সটা এমন হয়ে গেছে অল্প পড়লেই হয়ে যায়। আর অনেকেই ফাঁকি দিতে দিতে এমন পর্যায়ে আসছে বেসিক্স দুর্বল হয়ে গেছে, অতএব তার মনে রাখার বিষয়টা নড়বড় হয়েছে। তারও দ্বারা সম্ভব, কিন্তু বেশি পড়তে হবে। নিজ নিজ ক্যাপাসিটি আপনার থেকে ভালো কেউ জানে না, অতএব নিজের অবস্থান নিজেকে বুঝে। অ্যারিস্টটলের সবচেয়ে বড় কথা যেটা আছে, নো দাই সেলফ। দাই সেলফ মানে ইয়োর সেলফ বা ওন সেলফ। নিজেকে জানতে হবে, মানে আমার দুর্বলতা আমাকে খুঁজে বের করতে হবে, আমার যেটা সবল দিক সেটা খুঁজে বের করতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে। নিজেকে স্বপ্ন দেখতে হবে, নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে পরিশ্রম করতে হবে। আমি কি করছি? আপনাকে জাস্ট একটা পথ দেখাচ্ছি যে হ্যাঁ এই পথে গিয়ে আমি সফল হয়েছি। এভাবে গেলে আপনার পথটা একটু সুগম হবে, ভুল পথে যাওয়ার যেন রিস্ক না থাকে। এটাই আমি করছি, আপনার পড়াটা একটু তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। আলটিমেটলি পড়াটা আপনাকে রেডি করতে হবে। পরের প্রশ্ন, জেড মস্তিষ্ক বিকৃতির প্রভাবে
মানে পাগল। এ কে খুনের উদ্যোগ গ্রহণ করলে এ উক্ত পরিস্থিতিতে জেড কে খুন করে। তাহলে এখানে জেড পাগল, এ ভালো মানুষ। তাহলে জেড হচ্ছে এই এ কে খুন করার জন্য মনে করেন একটা কিছু নিয়ে তেড়ে চলে আসলো, একটা ধারালো অস্ত্র নিয়ে তেড়ে চলে আসছে, বা হাতে পিস্তল চলে আসছে একটা পাগলের। এই পাগলটা এই এ ভালো মানুষ, তার দিকে তাক করেছে। এখন একে তো বাঁচতে হবে। এ বাঁচার জন্য কি করলো? জেড কে খুন করে ফেললো, মানে পাগল এখানে মারা গেল। এই প্রশ্নটা হচ্ছে রিসেন্ট প্রশ্ন, 23 সালের বার কাউন্সিলের প্রশ্ন। এক্ষেত্রে নিচের কোনটি সঠিক তথ্য দেখেন। এখানে লেখা আছে উত্তর হবে 98 ধারা অনুসারে বা 98 ধারা অনুসারে কেউ দোষী হবে না। মানে এও দোষী হবে না, জেডও দোষী হবে না। এই প্রশ্নের ব্যাখ্যা কে দিবেন আমাকে বলেন তো। পথে আছে জেড খুনের উদ্যোগের জন্য দোষী হবে। হ্যাঁ, জেড তো খুনের চেষ্টা করেছিল, মানে অ্যাটেম্প টু মার্ডার। 307 ধারায় কেন জেডকে দোষী সাব্যস্ত করা যাবে না, মানে ক অপশন কেন হবে না, এটা ভাবতে হবে। খ হচ্ছে এ খুনের জন্য দোষী হবে, এ তো খুন করেছে জেডকে। এ যেহেতু জেডকে খুন করেছে, কেন একে দোষী করা যাবে না। তারপরে উভয়ে দোষী হবে, কেন দুইজনকেই দোষী করা যাবে না। তার মানে ক, খ, গ, তিনটা উত্তরই হবে না। সঠিক উত্তর কোনটা হবে? কেউ দোষী হবে না। তাহলে কেন ক, খ, গ ভুল উত্তর এবং ঘ সঠিক উত্তর, এটার ব্যাখ্যা কে দিবেন? আপনাদের থেকে আমি শুনতে চাচ্ছি। সাহস করে একজন আসেন লাইনে। শিবলি ভাই লাইনে আসছেন, অন্য কেউ কারোর জন্য অপেক্ষা করছি। শিবলি ভাই সবচেয়ে এখন রেসপন্স বেশি করে, খুবই ভালো লাগছে আমার। অন্তত একজন রেসপন্স করে। না হলে ভিডিও দিলে মানুষ মনে করবে যে এটা লাইভ ক্লাস না, এইটা হয়তো বা আমার একটা রেকর্ডেড ক্লাস, কোনো স্টুডেন্টই নাই আমার। কিন্তু আমার 49 জন স্টুডেন্ট হয়ে গেছে, যদিও এখন ক্লাস করছে 18 জন। আচ্ছা, 2 জন হাত উত্তোলন করেছে। দিলরুবা আপু আসেন প্রথমে। আর জি শিবলি ভাই আপনি একটু অপেক্ষা করেন। বলেন আপু। স্যার, এখানে 98 ধারার বিষয়বস্তুটা হচ্ছে আহ উন্মাদ মাতাল ব্যক্তি বা শিশু যদি কাউকে আক্রমণ করে বা কাউকে মারতে যায়, আঘাত করতে যায়, সেক্ষেত্রে হচ্ছে উক্ত ব্যক্তি যাকে আঘাত করবে সে অবশ্যই তার আত্মরক্ষার অধিকার আছে। এই জন্য তার হচ্ছে যেহেতু এখানে জেড মস্তিষ্ক বিকৃতির প্রভাবে একে খুন করার উদ্যোগ নিচ্ছে আর কি, খুনের জন্য হ্যাঁ, আহ এখন করছে। আমি আপনাকে এক্ষেত্রে আমি আপনাকে স্যার হচ্ছে কেউ দোষী। আচ্ছা, আমি আপনাকে সহজ করে দিচ্ছি। এখানে জেড মানে জি ক স্যার। অপশন কেন হবে না, জেড উত্তর কেন হবে না সেটা বলেন সংক্ষেপে। স্যার যেহেতু জেড হচ্ছে জেড মাথা, ওর হচ্ছে মাথা বিকৃত, ও পাগল, এজন্য স্যার জেড হুম। দোষী হবে না। আরো একটা কারণ আছে। যেহেতু পাগল ব্যক্তি কোনো কাজ যদি করে, খুনের উদ্যোগ করলেও অপরাধ হবে না। পাগল ব্যক্তি হুম। যদি খুন করেও ফেলে তাও অপরাধ হবে না। পাগল ব্যক্তি যদি কাউকে রেপ করে ফেলে তাও অপরাধ হবে না। এটা একটা ঠিক কথা, কিন্তু আরো একটা কারণে খুন মানে জেড কে দোষী করা যাবে না, আরো একটা কারণ আছে। কি সেটা কারণ বলেন? স্যার কে এটা বলতে পারবেন? বলতে পারছি না শিবলি স্যার। ভাই বলে, শিবলি ভাই বলেন আরো এটা একটা কি কারণ আছে। এটা হচ্ছে যেহেতু উনি মস্তিষ্ক বিকৃতির কারণে ভালো এবং মন্দ বোঝার জ্ঞানটা ওনার যেহেতু কাজ করছে না, এই হ্যাঁ, জন্য ওইটা 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 অলরেডি দিলরুবা আপু বলেছে। এই মস্তিষ্ক বিকৃত ছাড়া অন্য শব্দ শুনতে চাচ্ছি, যে জেড কে কেন দোষী করা যাবে না মস্তিষ্ক বিকৃত ছাড়া অন্য। মনে করেন জেড মস্তিষ্ক বিকৃত না, এবার বলেন। এখানে বলে, আমি বলেই দিলাম, মনে করেন জেড সুস্থ, এই জেড এ কে খুনের উদ্যোগ গ্রহণ করেছে, আর এ আবার জেড কে মেরে ফেলছে। কেন জেড কে দোষী করা যাবে না এবার বলেন। যে ভালো মানুষ, এখন সে আর খারাপ না, মানে পাগল নাই। সহজ করে দিলাম। ইউসুফ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? তার যেহেতু উনি তো মৃত্যুবরণ করেছেন, উনি তো খুন, ওনার সাথে তার কোনো মামলাই চলে না স্যার। এক্স্যাক্টলি। যে মারা গেছে তাকে কি শাস্তি দেবো ভাই, তাই না? তো এইখানে আপনাকে বাস্তব চিন্তা করতে হবে। হ্যাঁ, তো এই এই ধরনের প্রশ্ন ঘুরে ফিরে আসতে পারে। এটাকে যদি মস্তিষ্ক না দিয়ে এইভাবে দেয়, তো খুনি যে যে মারা গেছে, ডেড বডিকে তো আর সাজা দেওয়া যায় না। ঠিক আছে না? এটা ধরতে পারতে হবে। হ্যাঁ,
এটাই আমি শুনতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তারপরে খ পয়েন্ট হচ্ছে এ খুনের জন্য দোষী হবে। এবার বলেন এই প্রশ্নে এ কে কেন খুনের জন্য দোষী করা যাবে না? সে তো এখানে লিখে আছে এ উক্ত পরিস্থিতিতে জেড কে খুন করে। প্রশ্নে বলেই দেওয়া হচ্ছে যে এ খুন করেছে জেড কে, তাহলে এই খ উত্তর কেন হবে না বলেন? এটা গালিব ভাই বলেন। স্যার এখানে হচ্ছে একজন প্রভাবিত করছে, আর হচ্ছে যেহেতু জেড, মানে জেড হচ্ছে মস্তিষ্ক বিকৃত, এ তাকে খুন করার উদ্যোগ গ্রহণ করলে এখানে প্রভাবিত হয়েছে মনে হয় স্যার। কি প্রভাবিত হলো? কেউ খুন করতে আসলে ওই আমি কি প্রভাবিত হলাম? উক্ত বিকৃত ভাবে খুনের উদ্যোগ গ্রহণ করলে এ উক্ত মানে একজনকে, যেহেতু মস্তিষ্ক বিকৃত সে ভুল করে করে ফেলছে আর কি। হ্যাঁ না, এখানে তো এ ভালো মানুষ। এ এ জি। কেন খুন করলো জেড কে? জেড তো পাগল মানুষ, পাগলটাকে কেন মেরে ফেললো এ? এটা কাজ তো ঠিক করেনি এ। তো এখানে তো এ খুনের জন্য দোষী হতে পারে, কেন দোষী কেউ হবে না সেটাই আমার প্রশ্ন। আত্মরক্ষা স্যার আত্মরক্ষার জন্য অধিকার আছে যদি না? কাউ, স্যার হ্যাঁ হ্যাঁ, আত্মরক্ষার এটা জন্য খুন করে ফেলতে পারে। আত্মরক্ষা। আপনাকে মারতে আসলে একটা বন্দুক নিয়ে আপনাকে তেড়ে আসছে, আপনারা তো বন্দুক আছে, আপনি ছেড়ে দিবেন তাকে? তাহলে তো আপনিই মারা যাবেন। তাহলে এটা হচ্ছে সেলফ ডিফেন্সের কারণে করছে। তাহলে মানে 98 যে সেকশন, এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আনসাউন্ড মাইন্ড, শিশু, আবার সেলফ ডিফেন্সের বিষয়টা এখানে জড়িত আছে। এটা 23 সালের প্রশ্ন, দেখেন কত জটিল ভাবে প্রশ্নটা সেট করা হয়েছে। অনেকে কিন্তু ধরে নেবে এই খ উত্তর দিয়ে দিতে পারে বা উভয় দোষী হতে পারে না বুঝে, কিন্তু সেলফ ডিফেন্স আছে এখানে, আনসাউন্ড মাইন্ড আছে এবং মারা গেছে তাই, সবকিছু মিলেই এখানে গ উদাহরণ দিয়েছে উভয় দোষী হবে, অনেকে এটা আবার দিয়ে দিতে পারে। তো এটা বুঝে বাস্তব পরিস্থিতির সাথে ম্যাচ করবেন যখন একটা এই ধরনের প্রবলেমেটিক প্রশ্ন, কিন্তু এটা এমসিকিউ প্রবলেমেটিক প্রশ্ন। সেম প্রশ্নটা এবার যদি 24 সালে রিটেন পরীক্ষাটাই এই প্রশ্নটাকে যদি দিয়ে দেয়, হ্যাঁ, এই প্রশ্নটা রিটেনের জন্য সেট করা সম্ভব। হ্যাঁ, পরিস্থিতিটা এইভাবে দিয়ে সেট করা সম্ভব। তখন আপনাকে কিন্তু উত্তর করে আসতে হবে রিটেনের ফরম্যাটে। অতএব আপনাকে বুঝতে হবে, এবং যখন এই ধরনের প্রবলেমেটিক প্রশ্ন পড়বেন তখন ভাববেন আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে। হ্যাঁ, আপনি ভিজুয়ালাইজেশন করতে হবে, ভাবতে হবে হ্যাঁ এরকম হচ্ছে তাহলে কি হবে। তখন কমন সেন্স লাগাবেন প্রথমে, এই বাস্তবের সাথে রিলেট করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আপনি এটা কোন আইনের কত ধারায় যাচ্ছে এবং সে আইনে ওই ধারায় কি কি আছে, বিষয়বস্তুটা কি, প্রভিশনটা কি, বিধানটা কি, এটা বুঝে আপনাকে উত্তর করতে হবে। আগে পরিস্থিতি বুঝতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে, মনে মনে ভাবতে হবে হ্যাঁ এরকম ঘটনা দেখলাম সিনেমার মতন, তারপরে আইনে কি আছে সেটা দেখতে হবে। ঠিক আছে? তো আশা করি এইভাবে যদি আপনি পরীক্ষার খাতায় ভেবে উত্তর করতে পারেন তাহলে কঠিন প্রশ্নেরও উত্তর করা সম্ভব, সমস্যা হবে না। তো এরপরে পরের প্রশ্নে চলে যাই। 14 নম্বর, পেনাল কোড এর কোন ধারা আত্মরক্ষার অধিকারের সীমা নির্ধারণ করে দিয়েছে? মানে আত্মরক্ষায় লাগাম টেনে দিয়েছে 99 ধারা। 99 ধারায় বলে দেওয়া আছে যে যতটুকু আঘাত করলে তাকে আটকানো যেত তার বেশি আঘাত করা যাবে না, মানে সীমা লঙ্ঘন করা যাবে না। এটা হচ্ছে 99 ধারার বক্তব্য। এই 99 ধারাটা কিন্তু জেনারেল এক্সেপশনস এর ব্যতিক্রম বা বিপরীত। 99 ধারায় সেলফ ডিফেন্সের বিপরীতে অবস্থান করে। 99 ধারায় যেটা বলা আছে সেই লিমিট কেউ যদি ক্রস করে সেটা আর জেনারেল এক্সেপশনস এর সুবিধায় আওতায় আসবে না, সেটা কিন্তু অপরাধ হয়ে যাবে, কারণ সীমা লঙ্ঘন করেছে। মনে করেন যে আপনাকে একজন তেড়ে আসলো, আপনার হাতে বন্দুক আছে, আপনি একটা গুলি করলেন তার পায়ে লাগলো, সে পড়ে গেল। এবার আপনি আরেকটা গুলি করলেন তার বুকে। প্রথম গুলিতে সে মারা যেত না, চিকিৎসায় বেঁচে যেত, হয়তোবা সে শারীরিক প্রতিবন্ধী হয়ে যেত, কিন্তু দ্বিতীয় গুলি বুকে করেছেন, হৃৎপিণ্ডে লেগে সে মারা গেছে। তাহলে দ্বিতীয় গুলিটা করা কিন্তু সেলফ ডিফেন্সের মধ্যে পড়ে না, আপনি সীমা লঙ্ঘন করলেন। আপনি নিজেকে বাঁচানোর জন্য তার পায়ে গুলি করছেন, দ্যাটস ফাইন, সেটা সেলফ ডিফেন্স ক্লেম করতে পারবেন, কতটুকু ঠিক ছিল, সীমার মধ্যেই ছিল। কিন্তু দ্বিতীয় গুলি করার পরে তার বুকে গুলি করে তাকে যে মেরে ফেললেন, এইটা কিন্তু সেলফ ডিফেন্স হবে না। তার মানে আপনার মনের মধ্যে তখন ইন্টেনশন চলে আসছে যে মেরেই ফেলবো তোকে, ব্যাপারটা এরকম। তো মেরেই ফেলবো তোকে, তার মানে খুনের ইন্টেনশন চলে আসলো। খুনের ইন্টেনশন থাকলে সেটা তো মার্ডারই হয়ে যাবে, আর জেনারেল এক্সেপশনস এর মধ্যে আর আসবে না। আশা করি ক্লিয়ার হলো বিষয়টা। কয়টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষা
অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য। মানে আমাকে মারতে আসলো, এই যে কয়টি ক্ষেত্র আছে যে সেলফ ডিফেন্সের অজুহাতে অন্য ব্যক্তির প্রাণও নিয়ে নেওয়া যাবে? 6টি ক্ষেত্রে। আর সম্পত্তি রক্ষার্থে 4টি ক্ষেত্রে, এটা 100 ধারায় আছে। আর সম্পত্তি রক্ষার্থে 4টি ক্ষেত্রে 103 ধারায় আছে, মোট 10টি ক্ষেত্রে। এখানে যদি শরীর উল্লেখ করা না থাকে, কয়টি ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য শুধু এতটুকু থাকে, অর্থাৎ শরীর কথাটা উল্লেখ না থাকে, তাহলে কিন্তু অপশন যদি 10 থাকে উত্তর হবে 10। কারণ 100 এবং 103-এ 6 এবং 4 দুইটা মিলে কিন্তু 10 হবে। হ্যাঁ, তো যদি শরীর উল্লেখ করা থাকে উত্তর হবে 4টি, উত্তর হবে 6টি। আর যদি সম্পত্তি উল্লেখ করা থাকে উত্তর হবে 4টি। আর যদি কোনোটাই উল্লেখ করা না থাকে তাহলে উত্তর হবে 10টি, কারণ দুইটা যোগ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। 16, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে প্ররোচনার শাস্তি কি? এই প্রশ্নটা ক্লাস টেস্ট 2-এ ছিল একটু ভিন্নভাবে। যদি অপরাধটি সংগঠিত না হয় বা বিধান না থাকে, তাহলে ক্লাস টেস্ট 2-এ ছিল যদি অপরাধটি সংগঠিত হয় বা ভিন্ন কোনো লঘু অপরাধ হয়, এরকম কিছু ছিল। সেখানে ছিল 14 বছর। আর এবার হবে 7 বছর, অর্ধেক হয়ে যাবে, যেহেতু অপরাধ হয়নি কিন্তু চেষ্টা করেছিল, ব্যর্থ হয়ে গেছে। অ্যাবেটমেন্টের একটা বিষয় 115 ধারা থেকে আছে। ক্রিমিনাল কনস্পাইরেসি, অপরাধমূলক ষড়যন্ত্র, এটা হচ্ছে 120-এর এতে আছে। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদানের সাজা, হাতে অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশে চলে গেছে, এইটা 2 বছর কারাদণ্ড। আর শুধু যদি বেআইনি সমাবেশে থাকে তাহলে কত হবে? মনে করেন একজন বেআইনি সমাবেশের সদস্য হলো, তার সাজা কত দিন হবে বা কত মাস হবে বা কত বছর হবে? কে বলতে পারবেন? মারাত্মক অস্ত্র ছাড়া খালি হাতে যদি আচ্ছা, আমরা পড়ছিলাম 18, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদানের সাজা হচ্ছে 2 বছর। প্রশ্ন ছিল যে শুধু খালি হাতে যদি যোগদান করে তাহলে সাজা দেওয়া যাবে? যদি দেওয়া যায় কত, সেটা প্রশ্ন ছিল আমার। শিবলি ভাই বলেন যে খালি হাতে গেলে কত, কত ধারায়? খালি হাতে হলে এটা বেআইনি সমাবেশ, 141 হবে। ও একশো সেটাতে শাস্তির একচল্লিশ বিষয়টা শাস্তি কত হবে? কত ধারায় আছে কত, সেটা প্রশ্ন, সংজ্ঞা তো আর বলিনি। কে বলতে পারবেন? 143 আছে, এখানে বলা হচ্ছে একশো 6 মাস তেতাল্লিশে কত পর্যন্ত। 6 মাস। তাহলে এখানে মারাত্মক মারাত্মক অস্ত্র না থাকলে তাহলে উত্তর হতো 6 মাস, মারাত্মক অস্ত্র থাকলে এখানে 2 বছর। পরের প্রশ্ন, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গায়, মানে দাঙ্গার শাস্তি, দাঙ্গায় যদি কেউ অংশগ্রহণ করে তার শাস্তি কত হবে? তো দাঙ্গার শাস্তি 3 বছর। এখন 18 এবং 19-এর মধ্যে দেখেন, 18-তে 2 বছর, 19-এ 3 বছর, একটু বেশি, 1 বছর বেশি। ব্যাখ্যা করতে পারবেন কেন 1 বছর বেশি করা হলো? দুইটাই 2 বছর কেন করা হলো না? এখানে যেহেতু 18তে বলা হচ্ছে বেআইনি সমাবেশে যোগদান করা হয়েছে, এখানে কোনো অপরাধ, দ্বিতীয় কোনো অপরাধ হয়নি, কিন্তু দাঙ্গাটা হচ্ছে একটি বেআইনি সমাবেশের সহিংস রূপ, হুম। কাজে এই শাস্তিটাও বেশি। তার মানে মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করলে 2 বছর, দাঙ্গা এর থেকে আরেকটু গুরুতর অপরাধ হয়ে গেল, তাই সাজার পরিমাণটা একটু বৃদ্ধি করা উচিত, তাই নয় কি? জি। এখন আমি যদি 10 টাকায় একটা প্রোডাক্ট পাই, যতটুকু 12 টাকা দিলে আমাকে তো একটু বেশি দিবেই, তাই অপরাধ একটু বেশি হলে সাজাও একটু বাড়িয়ে দেওয়া উচিত। এই সেন্সে আমাদের এভাবে মনে রাখতে হবে যে বেআইনি সমাবেশের থেকে তো দাঙ্গা একটু বড়। তাহলে আপনার যদি একটা মনে থাকে যে 2 বছর, দাঙ্গা একটু বেশি হবে, তার মানে 3 বছর হতে পারে। এইভাবেও আপনি একটা আরেকটার সাথে কানেক্ট করেও কিন্তু মনে রাখতে পারবেন লজিক্যালি। তাছাড়া তো মনে রাখার কোনো উপায় নাই, এভাবে আমাদের মনে রাখতে হবে। মারামারির শাস্তি কোনটি, এগুলো মুখস্থ করতে হবে এবং যে টেকনিক গুলো শেখালাম এভাবেই মনে রাখতে হবে। যে কোনো বর্ণনার, অর্থাৎ সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে, অনূর্ধ্ব মানে ম্যাক্সিমাম 1 মাস কারাদণ্ড, বা
100 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড। 160-এ আছে, 159-এ আছে সংজ্ঞা, 160-এ আছে মারামারির সাজা। কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে, এটা গত ক্লাসে অর্থাৎ ক্লাস টেস্ট 2-এ ছিল, দালালির যে বিষয়টি সেটা। কোনো ব্যক্তি পুলিশ অফিসারের গ্রেপ্তার কাজে সহায়তা করতে অস্বীকার করে, এটাও গত ক্লাসে ছিল। এটার উত্তর হবে ক 187। গত ক্লাসে অপশনে 187 ছিল, কিন্তু এখানে ভুল করে খ করা ছিল। তো আশা করি বুঝতে পেরেছেন। 187, পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করতে আসে তাহলে তাকে যতটুকু পরিমাণ সম্ভব সাধারণ ব্যক্তি, জনগণের দায়িত্ব, সুনাগরিকের দায়িত্ব, নাগরিক হিসেবে পুলিশের কাজে সহযোগিতা করা। আর যদি সহযোগিতা না করা হয় তাহলে এই যে 187 ধারায় সে অপরাধী হয়ে যাবে। পুলিশ তো আবার তাকেই সন্দেহ করবে যে আমি তাকে আশ্রয় দিচ্ছি বা পালাতে সহযোগিতা করছি, ওই অপরাধের সাথে জড়িত আছি বলে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে আমি যদি পুলিশকে সহযোগিতা না করি। সামরিক আদালত অর্থাৎ কোর্ট মার্শাল এ মিথ্যা সাক্ষ্য প্রদানের সাজা কি? আমরা জানি মিথ্যা সাক্ষ্য প্রদানের সাজার বিষয়টা 193 ধারায় আছে। তো যদি কোনো জুডিশিয়াল প্রসিডিং এ অর্থাৎ আদালতে বা বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় তাহলে 7 বছর হবে। আর যদি জুডিশিয়াল প্রসিডিং বা বিচারিক কার্যক্রমে বা অন্য কোথাও, যেটা বিচারিক কার্যক্রমের একটি অংশ, তাহলে 7 বছর। তো এটার বাইরে যদি অন্য কোথাও দেওয়া হয় মিথ্যা সাক্ষী, যেমন কেউ যদি কোনো সালিসে মিথ্যা সাক্ষী দেয়, সেক্ষেত্রে সেটা একটু কম হবে, তখন হয়ে যাবে 5 বছর। তো সামরিক আদালত এটা একটা জুডিশিয়াল প্রসিডিংস এরই একটা অংশ, মানে বিচারিক বা বৈচারিক কার্যক্রমেরই একটা অংশ। আমার 22 সালের নোটে ছিল না, 23 সালের নোটেও ছিল না। 24 সালের নোটে 193 ধারায় আরেকটা পয়েন্ট যুক্ত করেছি আমি, কি কোনগুলো বৈচারিক কার্যক্রম বা জুডিশিয়াল প্রসিডিং, সেটার আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি। সেই লিস্টের মধ্যে 193 ধারায় সামরিক আদালত বা কোর্ট মার্শালও একটি জুডিশিয়াল প্রসিডিং, এটা ব্যাখ্যা করা আছে। অতএব 24 সালের নোট আরো ইমপ্রুভ করা হয়েছে, আরো ক্লিয়ার করা হয়েছে। কোনো ব্যক্তি কারো ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করলে তার শাস্তির বিধান দণ্ডবিধির 211 ধারায় আছে। মনে করবেন কেউ যদি মিথ্যা মামলা করে, তাহলে উল্টো বাদী নামে আবার মামলা করতে পারবে আসামি, যদি খালাস হয়ে যায়। এ বি এর নামে মামলা করলো, বি খালাস পেয়ে গেল, এবার বি উল্টো এর নামে মামলা করবে, আমাকে মিথ্যা মামলায় কেন ফাঁসানো হলো। প্রতিশোধ পরায়ণ হয়ে যে মামলা করবে সেটা 211 ধারায়। 211 ধারা বলছে আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার নেই। আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, তো আপনি খালাস হয়ে গেছেন, আপনার ক্ষতি হয়েছে, আপনি 211 ধারায় এই বাদীর বিরুদ্ধে মামলা করে দেন। এবার হয়ে যাবে বাদী আসামি আর আসামি হয়ে যাবে বাদী, 211 ধারায়। তো এটা পেনাল কোডে আছে। সেম জিনিস আবার সিআরপিসি তে আছে। কত ধারায় কে বলতে পারবে? 211 ধারায় যে বিষয়টা, মিথ্যা বা তুচ্ছ বিরক্তিকর মামলা করলে সিআরপিসির কত ধারায় বাদীকেই সাজা দেওয়া যায়, ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারবে, ওই মামলাতেই সাজা দেওয়া যাবে, নতুন মামলা করার দরকার হবে না। কত ধারায়? খুবই গুরুত্বপূর্ণ সেকশন। এখন পর্যন্ত কেউ টেক্সট করেনি বা হাত উত্তোলন করেনি। কে বলতে পারবেন? শিবলি ভাই বলতে পারবেন সিআরপিসির কত ধারায় আছে? এই মুহূর্তে মনে করতে পারছি না। মনে করতে পারছেন না? নন্দিনী আপু বলেন তো কত ধারায় আছে সিআরপিসির? তুচ্ছ বা মিথ্যা বা বিরক্তিকর মামলা করলে বাদীকেই উল্টো সাজা দেওয়া হবে। ইব্রাহিম সাহেব বলবেন। কেউ বলছেন না? খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। যারা আগের স্টুডেন্ট তারা এটা জানার কথা। এটা 250 ধারায় আছে, 250 ধারায়। খুবই গুরুত্বপূর্ণ সেকশন। তো সিআরপিসি আমরা সর্বশেষ পড়বো। আচ্ছা, আমি ক্লাসটি এগিয়ে নিয়ে যাই।
যার নয়েজ হচ্ছে নিজ দায়িত্বে নয়েজ বন্ধ করার ব্যবস্থা করবেন অথবা মিউট করে দিবেন, নাহলে আপনার ভিডিওটাই শুনতে খারাপ লাগবে ভবিষ্যতে। আচ্ছা, এই মুহূর্তে আবার বেশ কয়েকজন ক্লাসে ঢোকার চেষ্টা করছেন, তাদের ক্লাসে নিয়ে নিলাম। এরপরে 25 নম্বর প্রশ্নটা সেম প্রশ্ন, একটু ভিন্নভাবে আসছে। দেখেন, এই দুইটা প্রশ্ন আমি পাশাপাশি কেন রেখেছি। কোনো ব্যক্তি কারো ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে? জুডিশিয়ারি 2011। কোনো ব্যক্তি মিথ্যা এজাহার করলে, এখানে মিথ্যা মামলার কথা বলা হয়েছে, আর এখানে মিথ্যা এজাহার। এজাহার মানে তো মামলা, থানার মামলাকে এজাহার বলে, আর কোর্টের মামলাকে অভিযোগ বলে। তার শাস্তির বিধান দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ করা আছে? এটাও কিন্তু 211 ধারাতেই আছে, কিন্তু প্রশ্ন দেখেন দুই রকম। প্রশ্ন দুই রকম, উত্তর একই, 211 ধারায়। জুডিশিয়ারিতে এখানে 11তে আসছিল, সেই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বার কাউন্সিল 2017-তে দিয়েছে। তো এরকমই করবে বার কাউন্সিল, এখানে আপনাকে সরাসরি আর কি দেওয়া হবে না, আগের প্রশ্ন রিপিট করা হবে না। আপনি সিঙ্গাড়া চাইলে আর সিঙ্গাড়া দিবে না, সমোচা দিবে। ব্যাপারটা এরকম, আপনি সিঙ্গাড়া সমোচা তিন, দেখতে কিন্তু তিন কোণাই থাকে ট্রায়াঙ্গেলের মতন, টেস্টও কাছাকাছি আছে, শেপও কাছাকাছি আছে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে ওটাও ট্রায়াঙ্গেল এটাও ট্রায়াঙ্গেল, কিন্তু এটার নাম সিঙ্গাড়া আর এটার নাম সমোচা। আবার হিন্দি বাংলারও ঝামেলা আছে, কারণ আমরা যেটা সিঙ্গাড়া বলি হিন্দিতে সেটাকে আবার সমোচা বলে। তো এই গল্পটা কেন করলাম? চেহারা পরিবর্তন করে দিবে প্রশ্নের অথবা অপশনের, আপনাকে চিনে নিতে হবে যে সিঙ্গাড়া দিল না সমোচা দিল অ্যাকচুয়ালি। তো মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত আসামিকে, শিবলি ভাই বলেন। যে এখানে 211তে বলা হয়েছে, 25 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মিথ্যা এজাহার, সরি 24 নম্বরে মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করলে, আর 25 বলা হচ্ছে মিথ্যা এজাহার। তার মানে এটা 211তে দুইটা বিষয় দেখলাম। এখানে কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ফৌজদারি কার্যক্রম করা হলে, পরবর্তীতে বলা হয়েছে অথবা তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হবে। তাই বিষয়টাকে এই ধরনের, মানে হয় মামলা করা হবে অথবা মামলা উদ্যোগ নেওয়া হবে, দুইটাতেই একই শাস্তি হবে, এই তো বিষয়। মনে করেন এই 211 ধারা কখন প্রযোজ্য হবে? কেউ যদি মিথ্যা মামলা করে কারো নামে এবং আসামি একজন বা একাধিক জন যদি খালাস পেয়ে যায়, তো যিনি খালাস পেলেন আসামি হয়ে একটা মিথ্যা মামলায়, তার অর্থ গেল, মান সম্মান গেল, সে এটার প্রতিশোধ নেওয়ার জন্য 211 ধারায় ওই বাদীর নামে বা ওই এজাহারকারীর নামে মামলা করে দিতে পারে। 211 ধারায় শাস্তি দিতে হলে নতুন আরেকটা মামলা সৃষ্টি হবে, যেটার কারণ হচ্ছে কি আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, এই গ্রাউন্ডসে মামলাটা হবে, অনেকটা আপিলের মতন। যে একটা মামলায় আমি ক্ষতিগ্রস্ত হলাম, সংক্ষুব্ধ হলাম, আমি আপিল করলাম, তো 211 ধারাটা অনেকটা আপিলের মতন দেখাচ্ছে, যে একটা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য এই মামলায় খালাস পেয়ে ওর বিরুদ্ধে 211 ধারায় মামলা করলাম। 211 ধারার শাস্তি কি হবে? বাদী প্রথমে যে ধারায় মামলা করেছিল, যে মিথ্যা মামলাটা যে ধারায় করা হয়েছিল, অনেকটা সেই অপরাধটাই তার উপরে বর্তাবে। তবে এখানে 211 ধারাতে ফিক্সড শাস্তির বিধান আছে, মেবি 7 বছর, আমার যতটুকু মনে পড়ছে। এই হচ্ছে বিষয়। 2 বছর? আচ্ছা, হ্যাঁ। যদি ফৌজদারি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন, কারণ 7 বছর বা তদন্ত মেয়াদের কারাদণ্ডে, হ্যাঁ 7 বছর, জি জি। হ্যাঁ, তো এখানে 211 ধারায় নতুন মামলা করতে হবে, কিন্তু ফৌজদারি কার্যবিধির 250 ধারায় নতুন মামলা করার দরকার হয় না। আর বাদী বা এজাহারকারীর মামলাতে ম্যাজিস্ট্রেট সুমোটো হয়ে নিজেই কি দিতে পারবে, বাদীকে সাজা দিতে পারবে। কিছুদিন আগে একটা মামলায় আমার আসামি 4 জন খালাস পেয়ে গেছে, বাদীর 1 বছরের সাজা হয়েছে, সরি 1 মাসের সাজা হয়েছে, 10,000 টাকা জরিমানা করেছে। তো 10,000 টাকা জরিমানা করাটা কোর্টে ঠিক হয়নি, কারণ এটা 250 ধারায় নাই। হ্যাঁ, মানে নাই বলতে কি, এখানে 3,000 টাকা ম্যাক্সিমাম করা যায়। তারপরেও তিনি কি হিসাবে করেছেন, প্রচলিত এবং আইনেও সবকিছু 10,000 টাকা জরিমানা করার কারণে ওনারা আবার রিভিশন করেছে। রিভিশন মামলায় এখনো নিষ্পত্তি হয়নি, চলছে। তো যাই হোক, 250 ধারা যখন পড়বো, আপনারা প্রয়োজনে একটু নোট করে নেবেন, 211 পিসি ইকুয়াল টু 250 সিআরপিসি, এভাবে আপনারা লিখে, দণ্ডবিধি 211 সমান সমান ফৌজদারি কার্যবিধি
250, তার মানে এর মধ্যে একটা লিঙ্ক আছে, একই ধরনের ম্যাটার। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত আসামিকে আশ্রয় দানের শাস্তি, তাহলে এটা 5 বছর কারাদণ্ড হবে। আশ্রয় দানের ইংরেজি হচ্ছে হারভরিং। বা 52, 52 এ ধারায় হারভরিং এর সংজ্ঞা দেওয়া আছে 52, শুধু 52। 52 ক্যাপিটাল এ এই ধারায় হারভরিং এর সংজ্ঞা দেওয়া হয়েছে। আর এই যে সাজার বিধানটা এখানে 212-তে আছে। বাংলাদেশি মুদ্রা এর সংজ্ঞা কোথায় দেওয়া হয়েছে? 230 ধারায়। কোন অপরাধের জন্য যাবজ্জীবন শাস্তি দিতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড? এখানে দুইটা অপরাধ আছে, বাংলাদেশি মুদ্রা জালকরণ, সরকারি স্ট্যাম্প জালকরণ, অর্থাৎ গ হবে উত্তর, ক এবং খ দুইটাই উত্তর হবে তাই। এটা আছে 232-এ এবং 255। 232-এ বাংলাদেশি মুদ্রা জালকরণ মানে ক্যাশ, টাকা, নোট জালকরণ। আর 255-তে হচ্ছে এই যে জুডিশিয়াল বা নন জুডিশিয়াল স্ট্যাম্প জালকরণ। জাল সরকারি স্ট্যাম্প দখলে রাখার শাস্তি, জাল করলো একজন, আমি আমার কাছে দুইটা স্ট্যাম্প আছে, তো এই স্ট্যাম্প দখলে রাখলেও সেটা কি অপরাধ? যেমন জাল নোট জেনে শুনে দখলে রাখলেও, কাছে রাখলেও কিন্তু সেটা কি অপরাধ? সেটা হয় পুলিশের কাছে জমা দিয়ে দিতে হবে, নাহলে ব্যাংকে জমা দিয়ে দিতে হবে, নাহলে ছিঁড়ে ফেলতে হবে। নিজের কাছে রাখলেও বিপদ, জাল নোট। এটা 7 বছর। মিথ্যা ওজন ও মাপ প্রতারণামূলকভাবে ব্যবহারের শাস্তি, ডিজিটাল হোক বা অ্যানালগ হোক, দাড়িপাল্লা। মিথ্যা দাড়িপাল্লা দেখবেন এভাবে যদি দুই দুই পাশে কিছু নাই, দুই পাল্লা ফাঁকা, যদি এভাবে মাঝখানেরটা ধরে ছেড়ে রাখা হয়, একদিকে কাত হয়ে থাকবে আর আরেকদিকে উঠে থাকবে। এটাকে আমরা বলি ফের, আমাদের গ্রামের ভাষায় বলে ফের আছে, বা দাড়ি মানে কম বেশি আছে, সঠিক মাপ দিচ্ছে না। 1 কেজি আমি দিব, ওখানে 900 গ্রাম দিচ্ছি, তার মানে 100 গ্রাম প্রতারণা করা হচ্ছে। বা ডিজিটালেও কিন্তু এরকম সেটিং থাকতে পারে। মনে করেন কি করা নাই, ব্যালেন্স করা নাই, জিরো করা নাই, নিউট্রাল করা নাই, মানে যদি কিছু না দেয়া হয় তবুও মনে করেন 20 গ্রাম বা 30 গ্রাম ওখানে উঠে থাকবে। এবার আমি দিলাম একটা প্রোডাক্ট 980 গ্রাম, 20 গ্রাম মেরে দিলাম, 10 জনকে 20 গ্রাম যদি না দিই 200 গ্রাম সেভ হয়ে গেল। তো এরকম করলে সাজা কত হবে? 1 বছর কারাদণ্ড। এটা আছে 265-তে। এই ধারাগুলো ইতিপূর্বে কখনো আসেনি, কিন্তু আমি এইদিকে নজর দিয়েছি কেন, নতুন নতুন বিষয় এবং মাপ নিয়ে অনেক জালিয়াতি বাস্তবেও দেখি। বিশেষ করে মোবাইল কোর্টের মাধ্যমে এই মামলাগুলো আসে কোর্টে, মোবাইল কোর্টে। আর মামলা কোর্টে না আসলেও কোর্টে কখন আসে, যখন যাকে সাজা দেওয়া হলো সে যদি সাজা না খাটে, তো এই ক্ষেত্রে সাজা না দিয়ে কি দিয়ে দেয়, অর্থদণ্ড বেশি দিয়ে দেয় মোবাইল কোর্ট আইন অনুসারে। এই কারণেই কোর্টে খুব কম আসে। 10,000 টাকা জরিমানা করলো, জরিমানা দিয়ে দিল, ঝামেলা শেষ, কোর্টে আর আসলো না। কিন্তু কোর্টে সে আপিল করতে পারবে, আপিল করে ওই টাকা যেন দেওয়া না লাগে, তার কোনো অপরাধ নাই সেটা প্রমাণ করতে পারে। তো সেটা ভিন্ন জিনিস। তো এই জিনিসগুলো যেহেতু বাস্তবে হচ্ছে, তাই এখানে নজর আসতে পারে প্রশ্নকর্তাদের। আপনাদেরকে একটু আমি সতর্ক করার জন্য আমি এগুলো প্রশ্ন করেছি এবং আমার নোটেও রেখেছি। এবার যদিও আমার 23 সালের নোটে ছিল না, 24 সালের নোটে পেনাল কোডে হিউজ পরিবর্তন এসেছে। কারণ পেনাল কোডে সবচেয়ে কম আমার কমন পড়েছে, 20টার মধ্যে 15টা। সিপিসি সবচেয়ে কঠিন সাবজেক্ট, 20-এ 20টা কমন, সিআরপিসি তেও সম্ভবত 20-এ 19টা কমন, 89টা কমন ছিল আমার 23 সালে। 100টার মধ্যে এমসিকিউ আমার নোট থেকে ঘুরিয়ে পিছিয়ে, সরাসরি কমন আসেনি। সরাসরি যদি বলি 20টাও কমন আসেনি, কিন্তু এই যে ভাষাগত একটু ঘুরে ফিরে আসছে, অথবা আমার নোট থেকে রেফারেন্স করে কমন আছে 89টা। এটা অবশ্য আমি বেশ কয়েকটা ভিডিও দিয়ে আমি প্রমাণ করেও দেখিয়েছি আমার নোট থেকে। তো গণ উপদ্রব ডেফিনেশন বা সংজ্ঞা কততে আছে? 268-তে আছে। এবার অল্প বয়স্ক ব্যক্তির নিকট অশ্লীল বস্তু প্রদর্শনের সাজা কত? অশ্লীল বস্তুর ইংরেজি হচ্ছে অবসিন, অবসিন থিং বা অবসিন অবজেক্ট। অবসিন মানে অশ্লীল, নুড, এই টাইপের কোনো কিছু যেটা প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট পার্সন দেখতে পারবে, বা অ্যাডাল্ট পার্সনের জন্য প্রযোজ্য, কিন্তু একজন শিশুর জন্য সেটা প্রযোজ্য না, সেটাই যদি কেউ করে থাকে তাহলে তার সাজা হবে 6 মাস কারাদণ্ড। 293 ধারায় আছে। তাহলে এখানে আপনারা অবসিন ধারাটা দেখলে দেখবেন আমি ইংরেজিটাও দিয়ে দিয়েছি।
হ্যাঁ, গালিব ভাই হাত তুলেছেন। হৃদয়, হৃদয় গালিব। স্যার, এখানে বলা আছে 293 ধারায় হচ্ছে মানে সাবজেক্টটা যেটা আর কি, যুবক যুবতীদের নিকট অশ্লীল বস্ত্র বিক্রয় করা ইত্যাদি, মানে ধারার আর কি বিষয়টা যেটা। কিন্তু আবার হুম। ভিতরে তো 20 বছরের কম বয়স্ক ব্যক্তির কাছে, এটা আসলে কেন বলছে এটার জন্য জাস্ট স্যার, মানে আবার যুবক বলেন, যুবতী আবার বলে বলেন। মানে বিয়ের একটা সাবজেক্টে বলা আছে যুবক যুবতীদের নিকট অশ্লীল হুম, বস্ত্র বিক্রয় করা ইত্যাদি, মানে সাবজেক্টটাই ধারার। হুম। তারপরে ভিতরে যে দেখা দিয়েছে 20 বছরের কম বয়স্ক ব্যক্তির, মানে অল্প বয়স্ক বলতে কি 20 বছরের নিচে যুবক যুবতী এটা বুঝাইছে? 18 বছর হ্যাঁ, পর্যন্ত তো আমাদের বয়স সীমা, মানে যারা কিন্তু 18 বছর তাদেরকে আমরা হচ্ছে এখন 20 বছরের নিচে দিয়ে বুঝাইছে তো স্যার, এই জন্য মানে একটু জাস্ট কনফিউশন। না, এখানে এই সেকশন অনুসারে দিয়েছে 20 বছর বুঝিয়েছে। 18, 18 দ্বারা আমরা অ্যাডাল্ট হই। জি কিন্তু স্যার। আপনি বিয়ের জন্য তো হ্যাঁ, আবার 21 বছর লাগে, বিয়ের জন্য তো আবার 21 বছর লাগে। এখানে আবার একটু এক্সেপশন আছে ছেলেদের ক্ষেত্রে। তো এখানে এই ধরনের অশ্লীল বিষয়টা এই ধারা অ্যাপ্লিকেবল হতে জন্য এখানে অল্প বয়স্কটা শব্দটা আমি ইউজ করেছি, মানে 20-এর নিচে। 20-এর নিচে আচ্ছা, 19 বছর সামথিং হতে পারে, 18 বছর সামথিংও হতে পারে। ঠিক আছে। তো ঠিক আছে, থ্যাংক শিরোনামে ইউ স্যার। শিরোনামে শিরোনামে আপনাকে মনে রাখার জন্য একটা ক্লু দেওয়া হয়, কিন্তু ঠিক, ভিতরে গভীরেও আপনাকে যেতে হবে, সেখানে ভিন্ন কিছু আপনার জন্য অপেক্ষা করতেই পারে, কারণ সেখান থেকে প্রশ্ন করবে। ঠিক আছে না? জি স্যার, জি স্যার, থ্যাংক আচ্ছা, ইউ স্যার। ধন্যবাদ। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ক্লিয়ার হয়ে নেবেন। এই যে আপনি ক্লাসে কথা বললেন, এটা আপনার বেশি দিন মনে থাকবে। এই সেকশনটা আপনার মনে থাকবে, এখান থেকে প্রশ্ন আসলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা নাই। এবং বাস্তবে মামলাতেও কিন্তু আপনার মনে থাকবে, কারণ এখানে আপনি ফিডব্যাক দিলেন। এক্স ওয়াই এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখায় ওয়াই ওই ফাঁদে পড়ে আহত হয়ে মারা যায়। এক্স এর অপরাধ কি? জুডিশিয়ারি 2021 সালের প্রশ্ন, লেটেস্ট প্রশ্ন আপনাদের আসতে পারে। এখানে উত্তর হবে খ, দণ্ডনীয় নরহত্যা। 299 ধারায় সেম উদাহরণ দেওয়া আছে। এটা 299 ধারায় দণ্ডনীয় নরহত্যা হবে, কারণ এই সেম উদাহরণ 299 ধারার মধ্যে দেওয়া আছে। কিন্তু আমাকে এখানে লজিক আপনারা বলেন যে এখানে কেন ক উত্তর হবে না, খুন হবে না? কারণ এখানে রাস্তায় গর্ত করলো, মৃত্যুর ফাঁদ। প্রশ্নের মধ্যে কিন্তু একটা সুন্দর কথা বলাই আছে, সুন্দর কথা বলতে মারাত্মক কথা, মৃত্যুর ফাঁদ। তাহলে মৃত্যুর ফাঁদ পেতেছে, ওয়াই ওই ফাঁদে পড়লো, মারা গেল। এখানে আবার ওয়াই এর চলার পথে, তার মানে ওয়াই কে ওই ফাঁদে ফেলতে চায় যে ফাঁদটা এক্স কেটে রেখেছে বা তৈরি করেছে, এবং ওয়াই পড়লো। তার মানে তার ইন্টেনশন ওয়াই এই খাদে পড়ুক, পড়ে মরুক, এরকম হয়তো একটা ইন্টেনশন আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা খুন না হয়ে কেন দণ্ডনীয় নরহত্যা হলো? আমি একটা কারণ বললাম, কারণ 299 ধারায় সেম উদাহরণ আছে তাই। আপনারা একটা কারণ বলেন এটা ছাড়া। লজিকটা কি? লজিক্যালি ভাবেন, আইন বাদ দিয়ে দেন আবার, লজিক চিন্তা করেন, যুক্তি কি, যে এটা খুন না হয়ে দণ্ডনীয় নরহত্যা কেন হচ্ছে? আপনাদের ভাবতে শিখতে হবে, বলেন শিবলি ভাই। এখানে এটা খুনের উদ্দেশ্য হয়েছে, কিন্তু সরাসরি খুনের আহ, এখানে একটা অনিশ্চয়তা রয়েছে। খুনও হতে পারে, আবার আহত হতে পারে। এই হুম, অনিশ্চয়তার কারণে এখানে এটাকে খুন বলা যাবে না, এটা দণ্ডনীয় হত্যা বলতে হবে। আচ্ছা, আপনি এতটুকু নিলাম আপনার। আর কেউ কোনো বক্তব্য দিবেন? একটু দেন, তারপরে আমি আরো ক্লিয়ার করি। এটা কিন্তু খুবই টেকনিক্যাল কোশ্চেন। নিজে থেকে কেউ আসতে চাচ্ছেন? জুথি আপু আসবেন, জুথি আপু দ্রুত আসবেন। ক্লাসটা এই আর 15 মিনিটে শেষ করতে হবে আমাকে। আজকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছি, এই কারণে আমি নিজে থেকে আপনাদের ডেকে নিচ্ছি, কিন্তু অনেকে আসতে অনীহা বা দেরি করছেন। আচ্ছা, এর আগে ইব্রাহিম ভাই এসেছিলেন, কথা বলার সুযোগ পাননি, আবার একটু কাইন্ডলি আসবেন ইব্রাহিম ভাই। স্যার, হ্যাঁ ভাই, বলেন লজিকটা কি? আপনি নেতা মানুষ, এগুলা অনেক আপনি লাইভে দেখেছেন, বলেন।
এটা খুন হবে না, দণ্ডনীয় নরহত্যা কেন হবে? মানে অপরাধটা এক্সট্রিম না হয়ে একটু ছোট অপরাধ, সাজা কম হলো কেন বলেন? এটা সরাসরি তো ওই সে মারে নাই, এই কারণে একটু মানে হাত পেতে মারার কারণে এটাই হয়েছে, নরহত্যা হচ্ছে, সাজা একটু কম হবে। সাজা একটু কম হবে সরাসরি এখানে। সরাসরি খুনের চেষ্টা সে করে নাই, এই কারণে মনে হয় স্যার। হ্যাঁ, গত ক্লাসে, ক্লাস টেস্ট 2 এ একটা প্রশ্ন ছিল যে কালপেবল হোমিসাইড জি এবং স্যার। মার্ডার, অর্থাৎ খুন এবং দণ্ডনীয় নরহত্যা, এই দুইটা অপরাধের মধ্যে বেসিক পার্থক্য কি বা পার্থক্যকারী উপাদানটা কি? এটা ছিল খুনের হচ্ছে অভিপ্রায়। খুনের অভিপ্রায়। হ্যাঁ, থ্যাংক ইউ। জি এটা হচ্ছে ইন্টেনশন ফর মার্ডার, জি স্যার। খুনের অভিপ্রায়। তো এখানে দেখেন খুনের অভিপ্রায় নাই। না। এখানে এক্স ওয়াই এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখা হয়। এখানে মৃত্যুর ফাঁদ যদিও, এখানে মৃত্যুর ফাঁদে পড়ে যে মারা যাবে 100% তো গ্যারেন্টি নাই। না। এবং এই যে মৃত্যুর ফাঁদ করেছে ওয়াই এর চলার পথে করেছে, হ্যাঁ। এখন জি। এখানে ওয়াই এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে, এই লাইনটা দ্বারা কি এটা বোঝাচ্ছে যে এক্স এর উদ্দেশ্য ওয়াই ওখানে পড়ুক? হয়তো বা এক্স এর উদ্দেশ্য কোনো, মনে করেন যে ওই এলাকায় বাঘ চলে আসছে, ওই এলাকায় বাঘ চলে আসছে, ওই বাঘটাকে ধরবে, বাঘ ধরার হয়তো বা উদ্দেশ্য, বা অন্য কোনো হুম, পশু ধরার উদ্দেশ্য। ওয়াইকেই যে মেরে ফেলবে, ওয়াই আহত হবে, বা এখানে ওই পথে যে ওয়াই চলাচল করতে, এটা কি এক্স এর জানা আছে? এটা এখানে কি কোথাও লেখা আছে যে এক্স জেনে ওয়াই ওই পথে চলাচল করতো, এক্স সেটা জানতো? এই এটা কি এখানে ব্যাখ্যা করা আছে বা স্পষ্ট বলা আছে? হুম, তার মানে দেখেন তথ্য হুম। মিসিং আছে। মানে ওয়াই এর চলার পথ ঠিক আছে, এক্সটা কিন্তু সেটা জানতো না। এই পথে যে ওয়াই চলাচল করে এটা কি এক্স জানে? না, এখানে তো বলে নাই। জানে না। এখানে কিন্তু বলা নাই প্রশ্নের মধ্যে। তো হুম, প্রশ্নের মধ্যে বলা নাই, তাই আমরা এখানে ধরে নিব যে এক্স জানতো না যে এই দিক দিয়ে ওয়াই চলাচল করে। হয়তো বা জি। অন্য কোনো উদ্দেশ্যে মৃত্যুর ফাঁদটা তৈরি করতে, হয়তো বা বাঘ মেরে ফেলবে, বা একটা মারাত্মক পশু এসে ইয়া নষ্ট করছে, ফসল নষ্ট করছে, তাকে মারবে বা ধরবে, সে একজন শিকারী, এরকম হতে পারে। এটা হচ্ছে 1860 সালের আইন। 1860 সালে কিন্তু বন জঙ্গল অনেক ছিল। ওই সময় কিন্তু এরকম প্রবলেম অনেক ছিল যে একজন জি। শিকারী যে আহ, একটা পশু মারার জন্য যে ক্ষতি করছে, মানুষ মেরে ফেলছে। অনেক বাঘের আঘাতে মানুষ মারা গেছে, বাঘের আক্রমণে, সিংহের আক্রমণে মারা গেছে, নেকড়ের আক্রমণে মারা গেছে, বা হয়তো বা জি। একটা শেয়াল, শেয়াল এসে গবাদি পশু পাখি নিয়ে চলে যাচ্ছে। আমাদের বয়সেও তো আমরা দেখেছি যে আমাদের বাসা থেকে শিয়াল মুরগির বাচ্চা বা মুরগি নিয়ে চলে গেছে। আমিও দেখেছি এটা। জি। তো এরকম এরকম করার জন্য ওই হয়তো বা পশুটাকে ধরার জন্য সে এক্স এই ফাঁদটা করেছে, কিন্তু সে জানতো না ওয়াই এই পথে চলাচল করে। এবার ব্যাখ্যা পাওয়া গেল, কারণ তার ইন্টেনশনই নাই ওয়াইকে মারার, এই কারণে এটা খুন হবে না। কিন্তু সে এমন পথে গর্ত করেছে যে এটা কিন্তু দণ্ডনীয় নরহত্যার মধ্যে পড়বে, কারণ একটা রিস্ক আছে যেখানে পশু না একটা মানুষ পড়েও মারা যেতে পারে বা আহত হতে পারে, এই কারণে দণ্ডনীয় নরহত্যা হবে। এটা কি হবে না কো, সে ওই যে জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়বে না, মানে অপরাধ হবে না। তার মানে তার তো অপরাধ হয়েছে। ঠিক আছে না? বিষয়টা এবার ব্যাখ্যা পেলেন? জি। জি। তার মানে মারার ইন্টেনশন ওয়াইকে নাই, এখানে ব্যাখ্যা করা নাই, খুবই টেকনিক্যালি প্রশ্নটা করা, অল্প কথায়। মহিউদ্দিন ভাই ইন্টেনশন আর কিছু থাকলে বলবেন? আসামি যদি এটাকে ঘুরাইতে চায়, চালাকি করতে চায় যে আসলে তো আমি এইটা করার জন্য এটা করছিলাম, আমার কোনো অভিপ্রায় ছিল না, তাকেই মারতে হবে, এরকম এটা করতে পারে। এই কারণে এটা যুক্তিসঙ্গত হবে না। ঠিক আছে আপনাকে। হ্যাঁ। তো এখানে দেখেন কিন্তু অপশনে এখানে যদি লেখা থাকে, অপশনে যদি লেখা থাকে কোনো অপরাধ হবে না, হ্যাঁ, হুম, অপশনে যদি লেখা থাকে কোনো অপরাধ হবে না, সেটাও যেতে পারতো, কিন্তু অপশনে কিন্তু নাই সেটা। আছে কি? নাই। তাহলে হুম, দণ্ডনীয় নরহত্যাই হবে। আর যেহেতু মারা গেছে, অতএব এখানে খুনের উদ্যোগের কোনো বিষয় না, কারণ মারাই তো গেছে, অ্যাটেম্প আর না, সেটা সাকসেসফুলি মারা গেছে। এবং জি। দণ্ডনীয় নরহত্যার সংগঠনের উদ্যোগ, এখানে উদ্যোগ বা অ্যাটেম্প এখানে আসবে না। এখানে হয় ক হবে, না হলে খ হবে উত্তর, ডেফিনেটলি। ঠিক আছে? জি। 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 অথবা যদি জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়ে এটা, এক যদি প্রমাণ করতে পারে মামলায়, তাহলে এক সাজা থেকে মুক্তি পাবে, খালাস পেতে পারে। সেটা মামলার পরিস্থিতি বলে দেবে। তো এই এক লাইনে তো একটা বড় বিষয়, একটা মার্ডার কেস যদি এটা হয়, মনে করেন যে ওয়াই এর
ওয়াই এর বাবা মামলা করে দিল এক্স এর নামে, মার্ডার কেস। তাহলে মার্ডার কেসে এক্স যদি জেনারেল এক্সেপশন দাবি করে তাকে প্রমাণ করতে হবে, আর ওয়াই কে প্রমাণ করতে হবে এটা মার্ডার। এখন সেখানে দুই পক্ষের উকিল এবং প্রসিকিউশন মিলে একটা ডিসিশন আসবে। তখন খালাসও পেতে পারে, দণ্ডনীয় নরহত্যাও হতে পারে, আবার খুনও হতে পারে। তো এখানে যতটুকু মানে উপাদান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তার থেকে এখানে দণ্ডনীয় নরহত্যাই হবে। জুডিশিয়াল কোশ্চেন দেখেন কত লেয়ার আছে ভেতরে, এভাবে বুঝে উত্তর করবেন। ঠিক কিন্তু আছে, এখানে এরপরে একটা প্রশ্ন পড়ি। প্রশ্নটা আবার করতে চাচ্ছিলাম আমি জানার জন্য। হুম হুম, বলেন। এখানে তো বলা হচ্ছে এক্স ওয়াই এর চলার পথে গর্ত করেছে। এখানে চলার পথ একটা হচ্ছে, আর একটা চলার পথ নয়, এই ধরনের দুটো বিষয় আসছে। এখানে চলার পথ জানে, এটা এই ধরনের একটা, তাইলে কি হতে পারে না সে তার ইন্টেনশন হচ্ছে তাকে হত্যা করবে? এই ধরনের তার চলার পথটা তো সে জানে, কাজে এখানে তো মেনশনের একটা বিষয় আছে, মেনশন করাই এখানে আছে, কাজে এটা তো। না না, এখানে এক্স ওয়াই এর চলার পথে গর্ত করে, এক্স কি জেনে শুনে গর্তটা করেছে? এক্স ওয়াই যে ওই পথে চলতো, এটা কি এই সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে এক্স জানতো কিনা? মনে করেন লেখা আছে এক্স ওয়াই এর বুকে আঘাত করে, আহ, মনে করেন এটাকে আমি বলি এভাবে যে এক্স ওয়াই এর বুকে একটি ঘুষি মারে যাতে ওয়াই মারা যায়, কারণ ওয়াই এর বুকে মানে রিং পরানো ছিল। এই কথাটুকু থেকে কোথাও কি বোঝা যাচ্ছে যে ওয়াই এর বুকে যে রিং পরানো ছিল সেটা এক্স জানতো? এখানে জি জেনে না। শুনে মানে নলেজ শব্দটা থাকতে হবে। মার্ডার হতে হলে 2 নম্বর পয়েন্টে আছে উইথ নলেজ, ক্রিমিনাল নলেজ থাকতে হবে, এখানে নলেজটা মিসিং আছে, তাই এখানে খুন হবে স্পষ্ট না ভাই। উল্লেখ এই মানে বিষয়ে আছে। 300 ধারায় যে 4টা উপাদান, সেই উপাদান আসছে না, একটাও ম্যাচ করছে না। ওই কারণে 299 ধারার মধ্যে এটা চলে যাচ্ছে। বুঝতে পারলেন এবার? প্রয়োজনে ক্লাস শেষে 299 এবং 300 ধারা আবার ডিটেল পড়বেন, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। আসলে জটিল এটা, জটিল না হলে তো এখানে আমি 5 মিনিট নষ্ট করব না, তাই নয় কি? জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পরের প্রশ্নটা গত ক্লাসে আলোচনা করেছি, আজ করলাম না। তারপরে এই যে 35 নম্বর প্রশ্ন জুডিশিয়ারি 23-এ আসছে, এই সেম প্রশ্ন কিন্তু আবার বার কাউন্সিল 23 সালের রিটেনে আসছে। 22 সালে কি 23 সালে রিটেনে আসছে সেম প্রশ্ন। এক ব্যক্তি তার স্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যে আঘাত করতে গিয়ে কোলের নবজাতক শিশুর গায়ে আঘাত লাগে এবং শিশুটি মারা যায়। মনে করেন হাজব্যান্ড ওয়াইফ চাইল্ড, তিনজন আছে। রিটেন প্রশ্ন এসেছিল এইচ ডাব্লিউ সি, হাজব্যান্ড ওয়াইফ চাইল্ড, এইভাবে বর্ণনা আসছিল, সম্ভবত 22 সালে রিটেন কোশ্চেন, মানে এরকম মনে পড়ছে আমার। তো সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এই এমসিকিউ প্রশ্নটা জুডিশিয়ারিটা করেছে। মানে বার কাউন্সিলের প্রশ্নটাই আগে, জুডিশিয়ারির প্রশ্নটা পরে। যদিও দুইটা প্রশ্নে জুডিশিয়ারির করেছে, কারণ বার কাউন্সিলের প্রশ্ন কিন্তু এখন জুডিশিয়ারি থেকেই করা হয়। তো এখানে বলা হচ্ছে শিশুটি মারা যায়, এক্ষেত্রে পেনাল কোডের 300 ধারায় কোন ব্যতিক্রমটি প্রযোজ্য হবে? তাহলে এখানে 300 ধারায় ব্যতিক্রম আছে 5টা, কোন ব্যতিক্রমের মধ্যে পড়বে? এখানে 1 নম্বর ব্যতিক্রমের মধ্যে পড়বে। 1 নম্বর ব্যতিক্রমের মধ্যে কি আছে? সাডেন প্রভোকেশন, মানে তাৎক্ষণিক উত্তেজনা বশত, মানে উত্তেজনা দিবে, খেপিয়ে দিবে। তাহলে স্ত্রী এমন একটা কাজ করেছে যে স্বামী খেপে গেছে, যে তাকে আঘাত করতে গেছে, ওই স্ত্রী কোলে শিশু ছিল, সে পড়ে গেছে। তাহলে 300 ধারা ব্যতিক্রমের মধ্যে এটা পড়বে, তার মানে এটা কালপেবল হোমিসাইডের মধ্যে পড়বে, নট মার্ডার। 300 ধারা দেখে নেবেন, ব্যতিক্রম 1, তাহলে বুঝতে পারবেন কথাটা। কারণ নিজের বউকে মারতে গিয়ে তার শিশুটাই মারা গেল। নিজের শিশুকে কি কোনো বাবা মানে ইন্টেনশনালি মারতে পারে? পারে না, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। আর রাগের বশত মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, করে ফেলছে, কারণ স্ত্রীর আচরণেই তো জ্ঞান হারালো, মানে হিতাহিত জ্ঞান হারালো, বোধ শক্তি হারালো স্বামী, তাই আঘাতটা করে ফেললো। 36, এক্স ওয়াই কে আঘাত করলো, ফলে ওয়াই ক্রোধে উদ্দীপ্ত হয়ে পড়লো। তাহলে এক্স ওয়াই কে মেরেছে, এবার ওয়াই এর রাগ হয়ে গেছে। আগন্তুক মানে এক্স ওয়াই বাদে অন্য কেউ, আগন্তুক মানে স্ট্রেঞ্জার, আশপাশ দিয়ে কেউ যাচ্ছিল বা সেই ঘটনাটা কেউ দেখছিল, তাহলে এক্স ওয়াই কে আঘাত করলো এবং ওয়াই রেগে গেল, এটা আবার এ দেখতে পেলো, এ দেখতে পেয়ে এগিয়ে আসলো, এসে এ উক্ত ক্রোধের সুবিধা, ক্রোধ মানে রাগ বা অ্যাঙ্গার,
সুবিধা নিয়ে এক্স কে হত্যার উদ্দেশ্যে ওয়াই এর হাতে একটি ছোরা দিয়ে তাকে সহায়তা করলো। এবারে এসে বলছে যে মানে রাগের সুবিধা নিয়ে যে মেরেই ফেল তাকে। তো এখানে সাধারণত বাস্তবে হলে একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা একটু মুখ খারাপ করে, গালাগালি করে, পরে দিয়ে দেয় যে মেরেই ফেল, যে অমুক একটা খারাপ শব্দ ব্যবহার করে দিল। সেটা আমি ইউজ করতে চাচ্ছি না অ্যাডভোকেট হিসেবে। আমার সেটা ইথিক্স এর সাথে যায় না। বা আমি বাস্তবেও কখনো একটা মানুষকে তুই বলেও সম্বোধন করি না। আমার ফ্রেন্ডদের মধ্যেও কিন্তু তুই বলে সম্বোধন আমার ইউনিভার্সিটিতে, হাই স্কুলে, কলেজে নাই। তবে কোর্টে এসে একজন আমাকে মাঝে মধ্যে তুই করে বলে, তো মনে হচ্ছে যে এখন একটু সয়ে গেছে। ওই একজন ব্যক্তি বললে আর মাইন্ড লাগে না। তাছাড়া তুই শব্দটা আমার খুবই মানে অসহ্য লাগে, আমার ভালো লাগে না। তো যাই হোক, তাহলে যার তুই ভালো লাগে না, গালি তো অবশ্যই ভালো লাগবে না। তাই সেই শব্দগুলো ইউজ করছি না, জাস্ট বলছি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। বা কোনো গালি ব্যবহার করতে পারে যে ওকে মেরেই ফেল, বা তুই তুকারি করে বললো। যে ছোরাটি দিয়ে ওয়াই এক্স কে হত্যা করলো, তার মানে এই যে রাগ রেগে গেছে, ওয়াই ওয়াই এর হাতে ছুরি দিয়ে দিল, এক্স কে মেরে ফেললো। এক্ষেত্রে কে কি করলো? তাহলে এখানে দেখাই যাচ্ছে যে ওয়াই ওয়াই এর হাতে চাকু ছিল, চাকুটা এক্স কে মেরে দিল, কিন্তু এই চাকুটা তার হাতে কিভাবে আসলো? এ এর মাধ্যমে। তাহলে এ কিন্তু এখানে অ্যাবেটমেন্ট করেছে। কিসের অ্যাবেটমেন্ট? অ্যাবেটমেন্ট ফর মার্ডার। আর ওয়াই কিন্তু মার্ডারটা করেছে যদি আমি বলি, তাহলে কিন্তু ভুল হবে, কারণ এখানে প্রথমে সূচনাটা করেছিল যে মারা গেছে এক্স। এক্স কিন্তু আঘাত করেছিল প্রথমে, দেখেন প্রথমে ক্লুটা দেওয়া আছে। তার মানে এখানে 300 ধারার ব্যতিক্রমের মধ্যে পড়ে যাবে, তাই এটা মার্ডার হবে না, হবে কালপেবল হোমিসাইড। তার মানে ওয়াই কালপেবল হোমিসাইডের জন্য দোষী হবে, কিন্তু এ মার্ডারের সহযোগিতা, অর্থাৎ অ্যাবেটমেন্ট ফর মার্ডার, মার্ডারের সহযোগিতা করার জন্য অপরাধী হবে। এবং মার্ডারের সহযোগিতা করলে 109 ধারায় শাস্তি, অর্থাৎ খুনের শাস্তি, যে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, সেটাই হবে এর। এখানে ঘ উত্তর হবে ওয়াই দণ্ডনীয় নরহত্যা, অর্থাৎ 300 ধারার ব্যতিক্রমের মধ্যে পড়ছে। আর এ খুনের অপরাধে দোষী হবে। এখানে অপশনে খুনের অপরাধ ডিরেক্ট বলা আছে, খুনের সহায়তার অপরাধ অথবা খুনের অ্যাবেটমেন্টের জন্য অপরাধ, এ দোষী হবে। একই কথা, কারণ খুনের যে সাজা মৃত্যুদণ্ড এর হতে পারে, এই অ্যাবেটমেন্ট করলেও মৃত্যুদণ্ড হতে পারে, একই বিষয়। তাহলে এখানে 300 ধারা প্রযোজ্য হবে। 37, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কি? 303 ধারার একমাত্র শাস্তি বা সর্বোচ্চ শাস্তি বা সর্বনিম্ন শাস্তি একই কথা, মৃত্যুদণ্ড। কারণ যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে, সে আবার আরেকজনকে খুন করে ফেললো, তাহলে তাকে যাবজ্জীবনের পরে আর কি সাজা বাকি আছে? মৃত্যুদণ্ড। তার মানে এটাকে বলা হয় হিন্দিতে ধার্তিকা বোঝ। ধার্তিকা বোঝ মানে কি? দুনিয়ার আপদ। এই আপদকে বিদায় করতে হবে দুনিয়া থেকে। কারণ তাকে এমন অপরাধ করেছে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তারপরেও সে খুন করছে জেলের মধ্যে অথবা জেল থেকে পালিয়ে বাইরে এসে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে আপদকে বিদায় করতে হবে পৃথিবী থেকে। আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে। গত ক্লাসে পড়েছি পেনাল কোড অনুযায়ী কোন ধারার অপরাধের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। এখানে দেখেন 302-এ মৃত্যুদণ্ড, 303-এ মৃত্যুদণ্ড, 307-এ মেবি 10 বছর আছে, বা 14 বছর, মেবি 10 বছর মনে হচ্ছে। যাই অ্যাটেম্প টু মার্ডার, এটা যাবজ্জীবন কারাদণ্ড না। 313-তে হচ্ছে মিসক্যারিয়েজ, মানে গর্ভের শিশু হত্যা করা, ভ্রূণ হত্যা করার, এটাকে অ্যাবর্শন বা মিসক্যারিয়েজ করে দেওয়া, এটা যদি করা হয় 313 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড হবে। তাহলে এটাই হবে উত্তর, 313 ঘ। গ্রিভিয়াস হার্ট নয়। গ্রিভিয়াস হার্ট নয় কোনটি? গ্রিভিয়াস হার্ট 320-এর মধ্যে আমরা পাই। তো গ্রিভিয়াস হার্ট হচ্ছে 8টা পয়েন্ট আছে। 8টা পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট কি? পুরুষত্বহীনতা করা। পুরুষত্বহীনতার ইংরেজি হচ্ছে ই মাস্কুলেশন। আমরা আশা করি সবকিছু ঠিক আছে। শিবলি ভাই বলেন তো সবকিছু ঠিক আছে কিনা, অডিও ভিডিও নোট? সব ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। তো 40 নম্বর পড়ছিলাম যে গুরুতর আঘাত, গ্রিভিয়াস হার্ট নয় কোনটি?
আমরা জানি গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত 8টি 320 ধারায় আছে। তো এই 320 ধারায় আমার নোটে বাংলা ইংলিশ উভয়টাই আছে। তো এই যে 1 নম্বর পয়েন্টেই কিন্তু আছে 320-এর পুরুষত্বহীন করে দেওয়া। এটার ইংরেজি হচ্ছে মাস্কুলেশন। তো আমরা এই যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বাংলা যে গ্রামার পড়েছিলাম সেটার ইংরেজি কি জেন্ডার। তো পুরুষদের ক্ষেত্রে মাস্কুলাইন জেন্ডার আর মেয়েদের ক্ষেত্রে ফেমিলাইন জেন্ডার। তো এখানে মাস্কুলাইন থেকে এই যে মাস্কুলেশন, এই মাস্কুলেশনের আগে যুক্ত করার কারণে এইটা ভার মানে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। এই অ্যাবস্ট্রাক্ট নাউন আগে দেওয়ার কারণে এটা আবার বিপরীত শব্দ হয়ে গেছে, একটা প্রক্রিয়া হয়ে গেছে। তার মানে পুরুষত্বহীনতা মাস্কুলেশন। আর মাস্কুলেশন বলতে এখানে পুরুষত্ব, আর মাস্কুলেশন মানে পুরুষত্বহীন করে দেওয়া। তো এই শব্দটা কিন্তু একটু ব্যাখ্যা করে দিলাম। শব্দটা মানে শুনতে একটু অন্যরকম। তো এটার অর্থটা আপনাদের ক্লিয়ার এবং মনে থাকে যেন শব্দটা, তাই একটু আলোচনা করে দিলাম। এরপরে দেখেন, ডিসলোকেশন অফ বোন। বোন মানে হাড়, আর ডিসলোকেট করে দেওয়া মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া হাড়। হাড় সরিয়ে দিলে হাড় কি হয়ে যাবে, ভেঙে যাবে বা ফ্র্যাকশন ফ্র্যাকচার তৈরি হবে, ফেটে যাবে। তো সেটাও কিন্তু গ্রিভিয়াস হার্ট। তার এর এখানে আবার নম্বরে বলছি ক ও খ, মানে ক আর খ দুইটাই উত্তর, মানে এই দুইটা গ্রিভিয়াস হার্ট নয়। কিন্তু আসলে তো তা নয়। তার মানে এখানে নম্বরটা ফাঁদ তৈরি করা হয়েছে। অনেকেই এই ক খ উভয় উত্তর দেখলেই এটা বৃত্ত পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়েন। তো এটা একটা ফাঁদ। এই প্রশ্নটা আমারই তৈরি। কোনো নোটে বা কোনো গাইডে পাবেন না, বাজারে যে গাইডগুলো আছে, বা প্রিভিয়াস কোনো প্রশ্ন এটা নয়। এটা আমার সৃজনশীলতা, আমি এভাবে তৈরি করেছি। 320 থেকে ইংরেজিতে অপশন সেট করার একটা প্রবণতা দেখানোর চেষ্টা করেছি আর কি। আপনাদেরকে এভাবে ভাবতে হবে। আপনারাও চিন্তা করবেন একটা সেকশন থেকে বিগত সালে কোন কোন প্রশ্ন এসেছে, আমার নোটে আছে সেই প্রশ্নগুলো একসাথেই। এবং এই সেকশন থেকে আর কিভাবে জড়িয়ে পেঁচিয়ে প্রশ্ন করা যায়, নিজেকেই প্রশ্নকর্তা তৈরি করুন। নিজে দু একটা প্রশ্ন তৈরি করেন না, একটু কঠিন প্রশ্ন করে নিজেই প্র্যাকটিস করেন। তাহলে আপনি অ্যাডভান্স যাচ্ছেন। প্রশ্নকর্তা প্রশ্ন করার আগেই আপনি কঠিন প্রশ্ন তৈরি করে নিজেকে রেডি করে রাখছেন। আমি সেই কাজটা করে আপনাদেরকে হেল্প করছি ঠিকই, কিন্তু আপনাকেও ভাবতে হবে যে এই সেকশন থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে। যত ভাববেন সেকশনটা আপনার কাছে তত স্বচ্ছ হবে, তত ডিপে বা গভীরে প্রবেশ করতে পারবেন। সমুদ্রের যত গভীরে যাবেন তত সম্পদ আহরণ করা যাবে। ব্যাপারটা এরকম, একটা সেকশনের যে ধারণা দিচ্ছে যে প্রভিশনটা আছে একটা সেকশনে, সেই প্রভিশনের গভীরে যাবেন, সে সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা তৈরি করা সম্ভব হবে। এমসিকিউ রিটেন ভাইভাতে পারফরমেন্স ভালো করতে পারবেন, কোর্টেও পারফরমেন্স ভালো হবে আপনার, একজন ভালো আইনজীবী হতে পারবেন। ঘর নম্বরে বলছে ভলুন্টিয়ারি অবস্টাকলস। তাহলে অবস্টাকল মানে কি, বাধা সৃষ্টি করা। ভলুন্টারি মানে ইচ্ছাকৃত ভাবে, একেবারে ভিন্ন একটা সেকশন। তো ইচ্ছাকৃত ভাবে কাউকে বাধা সৃষ্টি করা, এইটা তো এই প্রিভিয়াস হার্টের মধ্যে পড়েই না। অতএব এইটাই হবে উত্তর, প্রিভিয়াস হার্ট নয়। 41 নাম্বার, ইতিপূর্বে আপনারা জানেন যে খ এর দাঁত ভেঙে দিয়েছে, ক ঘুষি মেরে খ এর দাঁত ভেঙে দিয়েছে। তাহলে এটা অবশ্যই মারাত্মক আঘাত, কারণ দাঁত ভেঙে দেওয়া স্পষ্ট বলাই আছে এটা একটি মারাত্মক আঘাত। 320 ধারার প্রশ্ন, বিগত সালের প্রশ্ন, জুডিশিয়ারিতে 15-তে আসে এবং বারে 2013-তে আসছিল। ক স্বেচ্ছায় খ কে বাঁশ দিয়ে গুরুতর আঘাত প্রদান করে। তাহলে এখানে স্বেচ্ছায় শব্দটা গুরুত্বপূর্ণ, স্বেচ্ছায় আছে। আবার কি দিয়ে আঘাত করেছে, বাঁশ দিয়ে। বাঁশ শার্প উইপন না ব্লান্ট উইপন, কে বলবেন? বাঁশ বা ব্লান্ট। ব্যাম্বো বা বা বাঁশের লাঠি বা স্টিক, এটা একটা ব্লান্ট উইপন, ভোঁতা অস্ত্র। বাঁশের লাঠি এটা একটা অস্ত্র বটে, দেশীয় অস্ত্র, কিন্তু এটা ব্লান্ট উইপন বা ভোঁতা অস্ত্র। দিস ইজ নট এ শার্প উইপন, এটা কোনো ধারালো অস্ত্র নয়। দ্য পেনাল কোড 1860 অনুযায়ী ক এর সর্বোচ্চ শাস্তি কি হবে? তাহলে এখানে আমরা যখন গুরুতর আঘাতের কথা বলা হয়েছে, বাঁশ দিয়ে আঘাত করে মানে হাড় ভেঙে ফেলেছে,
যদি বাঁশ দিয়ে আঘাত করে হাত ভেঙে ফেলে, হাড় ভেঙে যায়, তাহলে তো সেটা গুরুতর আঘাত। কিন্তু যেহেতু ব্লান্ট উইপন, তাহলে 326 হচ্ছে না। 326 না হলে তার আগের যে সেকশন 325 হবে, যেহেতু ব্লান্ট উইপন। আর শার্প উইপন দিয়ে যদি আঘাত করতো তাহলে সেটা কি হতো, 326 হতো। আমার নোটে দেখবেন 323, 24, 25, 26 এই চারটা সেকশনকে খুব সুন্দরভাবে একটা গ্রাফিক্যালি বা চিত্রর মতো করে উপস্থাপন করা আছে আপনাদের ধরতে পারার জন্য। কোন আর এর মধ্যে 326 শুধুমাত্র নন বেলেবল সেকশন, 323, 24, 25 এই চারটাই কি বেলেবল সেকশন। তো 323, 25, 323, 24, 25 এবং 26 এইগুলো খুব যত্ন সহকারে মনে রাখতে হবে আমার নোটের যে চার্ট আছে, মানে যে চিত্রটা থেকে, গ্রাফিক থেকে। আশা করি পারবেন, কারণ বাস্তবে এটা খুব ব্যবহার হয়। তাহলে এখানে সাজা হবে 7 বছর, কারণ 325-এ আছে। তাহলে এটার উত্তর করতে হলে আপনাকে এটা কত ধারার অপরাধ হয়েছে এটাকে বুঝতে হবে, 325, এবং 325-এর সাজা কত সেটা দুইটা তথ্য জানতে হবে, ধারা কত এবং এই ধারার অপরাধের শাস্তি কত। ধারা না জানতে পারলে কত সাজা সেটা তো বুঝতে পারবেন না। কারণ এখানে গুরুতর আঘাত করেছে তো একটু বেশি সাজায় হওয়া উচিত বলে 10 বছর দিয়ে দিলেন, ভুল হয়ে গেল, কারণ এখানে বাঁশ আছে, এখানে ধারালো অস্ত্র বা আগ্নেয় অস্ত্র নেই। অতএব ধারণার ভিত্তিতে করলেও আপনাকে সেকশনটা কি, সেকশনের মাধ্যমে ধারণাটা করতে হবে। এক্স 9 দিন যাবত ওয়াই কে একটি গোপন স্থানে আটক রাখে, এক্স এর সর্বোচ্চ সাজা কত হতে পারে? এখানে 343 আছে এবং 346 আছে। 343-এ বলছে 3 দিনের বেশি সময় কেউ যদি কাউকে আটক রাখে, এবং তারপরে সেকশনে আছে 10 দিন পর্যন্ত কেউ যদি 10 বা তার অধিক দিন। তাহলে 9 দিন মানে 10 দিন হয়নি, তাহলে 10-এর কোটাতে যেতে পারেনি। তাহলে 3 দিনের বেশি সময় অর্থাৎ 9 দিন, এটার জন্য 343-এ সাজা দেওয়া আছে 2 বছর। আর এখানে গোপন স্থান আরো একটা শব্দ আছে এখানে, প্রশ্নের মধ্যে লেয়ার যুক্ত করা আছে। এই প্রশ্নটা আমার বানানো প্রশ্ন, আমার ক্রিয়েশন, এটা কোথাও পাবেন না। এখানে দুইটা লেয়ার আছে প্রশ্নে, 9 দিন আর আরেকটা একটি গোপন স্থানে আটক। তাহলে মূল অপরাধ গোপন স্থানে আটক, কতদিন সেটাও একটা ফ্যাক্ট, কারণ দিন বেশি হলে সাজার পরিমাণ বেশি হয়। সেকশনগুলো এভাবে আছে দেখবেন। 343-এ 2 বছর, 9 দিন রাখার জন্য। আর 346-এ আবার বলা হচ্ছে যে গোপন স্থানে যদি রাখে, যেখান থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা কম, এই কারণে সাজার পরিমাণটা বেড়ে যাবে। তো 343 বলছে 2 বছর দিয়ে দেন সাজা, ইওর অনার। আইন বলে দিচ্ছে ম্যাজিস্ট্রেট বা জজকে, বিচারককে। আর 346 বলছে যেহেতু গোপন স্থানে রেখেছে, আরো 2 বছর দিয়ে দেন। তাহলে 343-এর 2 আর 346-এ অতিরিক্ত 2, তাহলে কত হবে উত্তর? 4 বছর। 2 + 2 = 4। উত্তর হবে গ, 4 বছর। এটার ব্যাখ্যা একটু জটিল, একটু বুঝে নিতে হবে। সেকশনগুলো আছে, কেউ যদি বুঝতে না পারেন আমার নোট হাতে থাকার পরেও প্রশ্ন করবেন, আমি এখন এটা আবার আলোচনা প্রয়োজনে করব। এই পয়েন্ট থেকে এই যে অতিরিক্ত আরো একটা আছে, এই তিন, তো আমি যেটা বলতে চাচ্ছি 340 থেকে শুরু করে 348, 350 পর্যন্ত যতগুলো সেকশন আছে আমি নোটে দিয়েছি, সবগুলোই মনোযোগ সহকারে পড়বেন। রিটেনেও এখান থেকে প্রশ্ন এইভাবে আসতে পারে। গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং কনফিউজড করার মতো একটা জায়গা। এর পরের প্রশ্ন পড়ব। এক্স ওয়াই এর গোসলের পানিতে ইচ্ছাকৃতভাবে তীব্র পানি ঢেলে দিল। তাহলে পানি ছিল স্বাভাবিক, তীব্র গরম পানি ঢেলে দিল। হয়তোবা শীতের দিন হালকা গরম পানি দিয়ে গোসল করার চেষ্টা করছিল ওয়াই, এক্স কি করলো, ইচ্ছাকৃতভাবে গরম পানি ঢেলে দিল। তার মানে কিছু একটা তা করলো বাইরে থেকে। তো কিছু একটা করা, এটাইকে বলা হয় অপরাধমূলক বল প্রয়োগ। যদিও এই বল প্রয়োগ সে হাত দিয়ে ঘুষি মেরে বা কোনো কিছু করে করছে না, হাত দিয়েই তো পানি ঢেলে দিচ্ছে। তো এই পানি ঢেলে দেওয়াটাও হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ। 350 ধারা পড়ে দেখবেন এই উদাহরণটা হুবহু আছে। এখান থেকে এটা আমি তুলে এনে প্রশ্নে সেট করেছি। অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স। অ্যাসল্ট মানে হচ্ছে আক্রমণ,
ক্রিমিনাল ফোর্স মানে এই যে অপরাধমূলক বল প্রয়োগ। টু ডিটার, ডিটার মানে ভয় দেখানো, পাবলিক সার্ভেন্ট সরকারি কর্মচারীকে ফ্রম ডিসচার্জ অফ হিজ ডিউটি, একজন সরকারি কর্মচারী সে একটা কাজ করবে, তাকে এই কাজ করতে দিবেন না, তাকে ভয় দেখাচ্ছেন, যদি এটা করেন তাহলে খবর আছে, আক্রমণ অথবা বল প্রয়োগের ভয় দেখাচ্ছেন, এটা করলে তার সাজাটা কি হবে? এটা আছে 353 ধারায়, 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এটা জুডিশিয়ারি 17 সালের প্রশ্ন, ইংলিশ তুলে দিয়েছে, দিয়ে আপনাকে অপশন দিচ্ছে বাংলায়, জুডিশিয়ারির স্টাইল এটা। শ্লীলতা হানির উদ্দেশ্যে স্ত্রীলোকের উপর আক্রমণের সাজা। তো শ্লীলতা হানি উদ্দেশ্যে স্ত্রীলোকের যদি আক্রমণের সাজা করা হয় 354 একেবারে, এইটা প্রচুর ব্যবহৃত হয় মামলায়। কোনো মারামারি মামলায় যদি দেখি ভিকটিম একজন স্ত্রীলোক মানে মহিলা, লাগাই দাও 354, থাকুক আর না থাকুক। মামলা ফাইলিং করার সময় বাস্তবে 354 ধরার এলিমেন্ট আছে কিনা না দেখে, যদি মারামারি হয় আর মারামারির মধ্যে যদি কোনো ভিকটিম স্ত্রীলোক মানে কোনো মহিলা হয়, 354 ধারা দেওয়ার সম্ভাবনা 99%। যিনি ড্রাফটিং করছেন তিনি 354 ধারা ঢোকাবেনই, কারণ স্ত্রীলোক আছে, তার কাপড় ধরে টান দিলেই তো হয়ে গেল কি শ্লীলতাহানি। শ্লীলতাহানি শুধুমাত্র স্ত্রীলোকের হবে, একজন মহিলার কাপড় যদি আরেকজন পুরুষ টান দেয় তাও সেটা শ্লীলতাহানি হবে, একজন মহিলার কাপড় যদি একজন স্ত্রীলোক টান দেয় মানে মহিলা মহিলাকেও শ্লীলতাহানি করতে পারে, আবার একজন শিশু মহিলাকে শ্লীলতাহানি করতে পারে, তবে বয়স 9+ হতে হবে, 9 নিচে হলে তো তার অপরাধ অপরাধ না। আবার যদি একজন পাগল শ্লীলতাহানি করে তাহলে আবার কিন্তু সেটা জেনারেল এক্সেপশন অনুসারে কিছুই না। তো সবকিছু মাথায় রাখতে হবে। এক্স 10 বছরের কম বয়স্ক একটি শিশুকে কাম লালসার উদ্দেশ্যে মনুষ্য হরণ করেছে, এক্স এর ন্যূনতম সাজা কত? এটা 364 এর মধ্যে আছে 7 বছর সশ্রম কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, কারণ অপরাধটা একটু ঘৃণিত এবং গুরুতর অপরাধ। 10 বছরের কম বয়স্ক একটা শিশুকে, শিশু উল্লেখ করা আছে এখানে, মেল চাইল্ড না ফিমেল চাইল্ড বলা নাই, এটা বয় না গার্ল বলা নাই, বয় হলে মানে মেয়ে শিশু হলেও এই অপরাধ হবে, ছেলে শিশু হলেও এই অপরাধ হবে। কাম লালসা অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা নিবারণ করার জন্য একটা ছেলে শিশুকেও ব্যবহার করতে পারে, একটা পাষণ্ড পুরুষ একটা মেয়ে শিশুকেও ব্যবহার করতে পারে। এখানে উল্লেখ করা নাই যে আসামি সে নারী হবে না পুরুষ হবে। যদি একজন নারী একজন শিশুকে অ্যাবিউজ করে, আমি অ্যাবিউজ শব্দটা ব্যবহার করছি, অ্যাবিউজ বলতে কাম লালসার কথা, মানে যৌন আকাঙ্ক্ষা নিবারণের কথা, যেটা কুরুচিপূর্ণ একটা সেক্সুয়াল ইন্টারকোর্স বা অন্য কোনো ফর্ম হতে পারে এই এই স্যাটিসফ্যাকশনের জন্য। তো এখানে ভিকটিম পুরুষও হতে পারে নারীও হতে পারে, একজন নারী একজন শিশুকে ব্যবহার করে যদি তার শারীরিক চাহিদা পূরণ করার চেষ্টা করে তাহলে কিন্তু এই সেকশনটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় বলি, যদি কাম লালসার উদ্দেশ্যে মনুষ্য হরণ করে মানে জাস্ট কিডন্যাপিংটা করেছে কিন্তু কাম লালসার উদ্দেশ্য পূরণ হয়নি, যদি উদ্দেশ্য পূরণ হয়ে যায় সেটা কিন্তু চলে যাবে রেফের মধ্যে। হ্যাঁ, যদি উদ্দেশ্য পূরণ হতো সেটা রেপের মধ্যে চলে যাবে, কিন্তু সে রেপ করতে পারেনি, রেপের আগের স্টেজে আছে, তাহলে সেটা 364 এই যেন কনফিউশন না তৈরি হয়। আমি প্রশ্ন করি আর বার কাউন্সিল প্রশ্ন করে, আর বাস্তবে যদি এরকম কোনো ঘটনা আসে মামলা ফাইলিং এর সময় চিন্তা করবেন কোন সেকশনে মামলাটা হবে। যদি কাম লালসার করেই ফেলে মানে ইন্টারকোর্সটা করেই ফেলেছে বা অ্যাবিউজ হয়ে গেছে, তাহলে এখানে কিডন্যাপিং এরও সেকশন পড়বে, প্লাস নারী শিশু আইনে যে রেপ সেটারও সেকশনটা পড়ে যাবে। তখন আইন আর পেনাল কোডে চলে মানে পেনাল কোডে মামলা হবে না, নারী শিশু আইনে চলে যাবে। সেই সাথে পেনাল কোডটা অপশনাল হিসাবে অ্যাড থাকবে। আইন মানে মামলার দায়রা যদি থাকবে না, নারী শিশু ট্রাইব্যুনালে চলে যাবে। ধর্ষণ অপরাধের উপাদান, এই ধর্ষণ সংক্রান্ত ডিপে আলোচনা আছে 375-এ, কিন্তু এখান থেকে মানে ধর্ষণ যেহেতু সেনসিটিভ একটা টপিক, কোর্টের মধ্যে মামলা পরিচালনার ক্ষেত্রে একটু আনইজি ফিল করে অনেকেই।
তো এই কারণে এই ধর্ষণ নিয়ে আমি বিগত সালে প্রশ্ন শুধু একটাই দেখি, 5টি উপাদান, এতটুকু থেকেই এতটুকু দিয়েই শেষ। আর ধর্ষণের সাজা নিয়ে কোনো প্রশ্ন আসে না, কারণ এইটা আর বার কাউন্সিলের টপিকের মধ্যে থাকে না। নারী শিশু আইনে চলে গেছে। কোনো রেপ হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই আইনে বিচার হয় এবং ট্রাইব্যুনালে মামলাটার বিচার হয়। অতএব এখানে পেনাল কোডের কোনো সংশ্লিষ্টতা থাকে না। তবে 375-এর যে সংজ্ঞা সেটা কিন্তু নারী শিশু আইনে ধার করা হয়েছে। অতএব 375টা গুরুত্বপূর্ণ, 376টা গুরুত্বপূর্ণ না। কারণ 376-এ কখনো মামলাই হয় না ধর্ষণের সাজা। কিন্তু 377টা গুরুত্বপূর্ণ। 377, এখানে ধর্ষণের সাজার সংজ্ঞাটা কত ধারায় আছে, কত ধারায় ধর্ষণের সংজ্ঞা কত ধারায়, 375। আর এখানে সর্বশেষ 377, আজকের সর্বশেষ প্রশ্ন, যে পেনাল কোডের 377 ধারার অপরাধের ক্ষেত্রে ভুক্তভোগী কে। আবার একটু ব্রিফ করি, 375-এ আছে রেপের বা ধর্ষণের সংজ্ঞা, 376-এ রেপের শাস্তি, যেটা দরকার নাই, প্রশ্ন করিওনি আমি এখান থেকে। 377-এ হচ্ছে আনন্যাচারাল অফেন্স, মানে অস্বাভাবিক বা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো অপরাধ। এটাও একটা কিন্তু কাম লালসা বা সেক্সুয়াল একটা বিষয়। এখানে প্রশ্ন আমি করেছি, এখান থেকে বিগত সালে প্রশ্ন আসেনি। এখান থেকে আমি প্রশ্ন করেছি কি, যে ভুক্তভোগী কি, ভুক্তভোগীর ইংরেজি কে বলতে পারবেন। এখানে বলছি 377 ধারার অপরাধের ক্ষেত্রে ভুক্তভোগী কে, এটার ইংরেজি কি, ইংরেজিটাই বেশি প্রচলিত তাই জিজ্ঞাসা করছি। শিবলি ভাই। সাফারার অথবা ভিকটিম। আইনের ভাষায় ভিকটিম শব্দটাই বেশি ইউজ করা হয়, দেখবেন ভিকটিম শব্দটাই আমরা বাংলার মধ্যেও ইউজ বেশি করি, শুনতে স্বাভাবিক মনে হয় এবং এইটা বেশি প্রচলিত। তার মানে ভিকটিমটাই এখন বাংলা হয়ে গেছে, যদিও এটা ইংরেজি শব্দ। তাহলে এই প্রশ্ন আসতে পারে 377 ধারার অপরাধের ক্ষেত্রে ভুক্তভোগী বা সাফারার বা ভিকটিম কে। তো এখানে ভিকটিম নারীও হতে পারে, পুরুষও হতে পারে বা প্রাণীও হতে পারে। তার মানে উত্তর হবে ঘ, উল্লেখিত সকলে। তার মানে একটা প্রাণীর সাথেও যদি অপকর্ম করা হয় তবুও 377 ধারায় অপরাধ হবে, পুরুষের সাথে করলেও অপরাধ হবে, নারীর সাথে করলেও অপরাধ হবে। অস্বাভাবিক যৌন কার্য যদি করা হয়, সেক্সুয়াল ইন্টারকোর্স, সেটা অস্বাভাবিক, যেটা স্বাভাবিক নিয়ম সেটার বাদে ভিন্ন কিছু যদি ট্রাই করে তাহলে এই অপরাধ হয়ে যাবে। তো আশা করি আজকের আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারলেন। একটা প্রশ্নকে কোন অ্যাঙ্গেলে আপনাকে পড়তে হবে, পরীক্ষার হলে মাথাকে কিভাবে ঠান্ডা রেখে কিভাবে ভাবতে হবে, এটা একটু ধারণা পাবেন এখান থেকে। এই ক্লাসটা ভিডিওটাও দু একবার দেখার চেষ্টা করবেন। আর আপনাদের একটু ঘোষণা দিয়ে দিই, মেবি 13 তারিখে, 13 তারিখে এই 5টা সাবজেক্ট যে কমপ্লিট হয়ে গেছে, যেগুলোর আমি ক্লাস টেস্ট আলোচনা করছি, 13 তারিখের আগ পর্যন্ত তো এগুলোই আলোচনা করা হবে এবং এখান থেকে কিছুটা প্রশ্ন কমন দিব ক্লাস টেস্টের এই প্রশ্নগুলো থেকে, এবং বাকি আরো কিছু নতুন প্রশ্ন আমি অ্যাড করব করে 100 নম্বরের একটি মডেল টেস্ট আকারে 5টা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। বা 13 তারিখে এটা ফিক্সড, এমসিকিউ পরীক্ষা 13 তারিখেই হবে, এটা ফিক্সড। যদি কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটে আমার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে ঘটলে দুই একজনের জন্য সেটা ছাড় পাবেন না। তবে আমি ইচ্ছে করলে দু একদিন পিছাতেও পারে। এমসিকিউ পরীক্ষা পেছানোর আমার ইচ্ছা নাই, কারণ প্রশ্ন আমি রেডি করে ফেলছি। জাস্ট প্রশ্ন আমি আপলোড করে দিলেই তো হয়ে গেল, আপনারা গ্রুপে প্রশ্ন পাবেন, পরীক্ষা দিবেন। তবে রিটেন, একটু ঘোষণা দিচ্ছি, রিটেন 12 তারিখে আছে। তো আপনাদের জন্য অনুভব করছি, একজন অনুরোধও করেছেন, রিটেনটা 1 সপ্তাহ আমি পিছিয়ে দেব। এটা আমি হয়তো বা আজকে বা কালকে আমি রিটেন যে রুটিনটা আছে সেটাকে আমি আরো মডিফাই করব। তবে রিটেন যদি 12 তারিখে পরীক্ষা না হয় তাহলে রবিবার থেকে কি হবে, সিপিসি সাবজেক্ট শুরু হয়ে যাবে। হ্যাঁ, রবিবার থেকে অর্থাৎ 14 তারিখ থেকে সিপিসি শুরু হয়ে যাবে রিটেন ব্যাচে। 12 তারিখে পরীক্ষাটা হচ্ছে না, 17 তারিখে পরীক্ষাটা হবে, অর্থাৎ 12 আর সাথে 19, সরি 19 তারিখে পরীক্ষাটা হবে, 1 সপ্তাহ পরে হবে। এটা আমি আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিলাম। আজকের ক্লাসের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো মনে হচ্ছে যে এটা উত্তর সঠিক নাই বা কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে, আর একটু আলোচনা করলে ভালো হয় কোন প্রশ্নটি, এরকম যদি কারো কোনো অনুরোধ থাকে হাত উত্তোলন করে প্রশ্ন করবেন। আর যদি না থাকে
সকলের সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করব। তো যেহেতু কেউ প্রশ্ন করছেন না, আশা করি এই ক্লাসটা মোটামুটি ভালো হয়েছে, বুঝতে পেরেছেন, আলোচনা আমার সার্থক হয়েছে। এখন আপনারা আলোচনাকে যদি ফলপ্রসূ করতে পারেন, অর্থাৎ মনে রাখতে পারেন, আমার ক্লাস টেস্ট গুলো ভালো করতে পারেন, নেক্সট মডেল টেস্ট গুলো ভালো করতে পারেন, আলটিমেটলি বাংলাদেশ বার কাউন্সিলের যে পরীক্ষা সেখানে ভালো করে পাশ করবেন, সবার জন্য দোয়া করি। এই শুভকামনায় ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।